প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি নিবেদিত এনটিভিতে সরাসরি সম্প্রচারিত আলোচনাধর্মী অনুষ্ঠান সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। এই সময় সাথে আছি আমি মুকসিবুল আহসান। দর্শক, আজ একটি ঐতিহাসিক দিন। ঠিক এখন থেকে এক বছর আগে ২০২৪ সালের এদিনে ১৬ বছরের ফ্যাসিবাদী একটি শাসনের ভিত আমরা দেখেছি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। দীর্ঘ ৩৫ দিনের আন্দোলনের পর এই যেটি শিক্ষার্থী বলি কিংবা জুলাই আন্দোলনকারী বলি তাদের কাছে যেটি ৩৬ জুলাই নামে পরিচিত, সেই দিন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালান এবং তারপরে এদেশ ভাবে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, বিজয়ের উল্লাসে উদ্ভাসিত হয়। সেই সঙ্গে মুক্তির জয়গানে আমরা ঢাকার রাজপথ দেখেছি, ওই দিন মুখরিত ছিল এবং সেই দিনের একটি বছর হয়ে গেছে এবং এক বছরে আমরা সেই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হলো, অভ্যুত্থানের স্পিড কতটুকু ধরে রাখতে পেরেছি এবং অভ্যুত্থানে কার কতটুকু অবদান আছে, সেটির কতটুকু স্বীকৃতি, কতটুকু প্রাপ্তি, সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমরা আজকে যে বিষয়টি দিয়েছি, বিষয়টি এমন: অভ্যুত্থানের বর্ষপূর্তি, স্বীকৃতি ও প্রাপ্তি। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে ৩ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা তাদের সঙ্গে পরিচিত হব। আমার বামে রয়েছেন আবু বাকের মজুমদার, আহ্বায়ক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এবং তারপর রয়েছে মোহাম্মদ আমানুল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এবং আমার ডানে রয়েছেন এস.এম. ফরহাদ, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের ৩ জনকেই স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে আজকের এই আলোচনায়। আমি একেবারে প্রথমে ৩ জনের কাছে একটি কমন প্রশ্ন করব। আমি ছোট্ট করে আপনাদের কাছ থেকে উত্তর নেব। অনেকগুলো প্রশ্ন, অনেক কিছু জানতে চাই আপনাদের কাছে আজকের এই দিনটিতে। বিশেষ করে আপনারা সবাই জুলাই যোদ্ধা, আপনাদের অনেক অবদান রয়েছে, আপনাদের সংগঠনগুলোর অবদান রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, বহুল প্রতীক্ষিত যে ঘোষণাপত্রটি, আমি আবু বাকের মজুমদার আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা বা এনসিপির কথা যদি বলি, তারা এটি ৩১ ডিসেম্বরের ভিতরে এই ঘোষণাপত্রটির দাবি তুলেছিল এবং সেই সময় সরকার বলেছিল যে এটি ২০২৪-এর ৩১ ডিসেম্বরের যে দাবিটা করা হয়েছে, কয়েকদিন পরে এটি সরকারের পক্ষ থেকেই করা হবে, সব রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে করা হবে। আমরা দেখলাম আজকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের এবং শহীদ পরিবারের সদস্য নিয়ে তিনি এই ঘোষণাপত্রটি আজকে পাঠ করেছেন। ঘোষণাপত্রের বিস্তারিত না যাই, আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের কাছে এই ঘোষণাপত্র কতটুকু আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে বা আপনাদের প্রত্যাশিত ঘোষণাপত্রের কাছাকাছি কিনা? প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে, ঘোষণাপত্রটি আরও অনেক আগে হওয়া জরুরি ছিল। আপনার যখন ঘোষণাপত্র দেওয়া যায়নি, বিশেষ করে আমার কাছে মনে হয়েছিল যে এই ঘোষণাপত্রটি আমাদের গত বছরের ৫ই আগস্ট থেকে ৮ই আগস্টের মধ্যে আসলে দেওয়া উচিত ছিল, বা সরকার গঠনের শুরুর দিকে সেটা ঘোষণা আকারে দেওয়া যেতে পারতো। কিন্তু এটা অভ্যুত্থানের যেসব শক্তি ছিল তাদের যেমন বোঝাপড়ার মধ্যে কিছু গ্যাপ ছিল, আমার কাছে মনে হয়েছে নিজেদের মধ্যে বোঝাপড়া আসে এবং সেটা দীর্ঘদিনই আসলে এটা আলোচনা চলেছিল নিজেদের মধ্যে। সর্বশেষ আজকে সেই আমরা কাঙ্ক্ষিত বলি আমাদের যে ঘোষণাপত্রটা প্রয়োজন ছিল সেটার একটা আমরা দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন। তবে তার আগে বলতে চাই, ৩১ ডিসেম্বর যে চাপ দেওয়া হয়েছিল রাজনৈতিকভাবে, এটা ঘোষণা করার আমাদের যতটুকু জানা, ঘোষণা করার প্ল্যানও ছিল, আবার একই সাথে একটা চাপও তৈরি করা ছিল। তো সর্বশেষ তখন প্রধান উপদেষ্টা উনি জিনিসটাকে আমি যতটুকু জানি সমন্বয় করেছিলেন এবং খুব শীঘ্রই সেটা ঘোষণা দেওয়ার উনি কথা বলেছেন, কিন্তু সেই কথা আমরা দেখেছি তখন রাখিনি। সর্বশেষ যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময়, তখনও ৩০ বা ৩১ কার্যদিবসের মধ্যে সেটা ঘোষণা করার কথা বলা হয়। তো সেটাও আমরা আসলে বাস্তবায়ন দেখিনি। এখন এসে যেই সর্বশেষ আজকে ঘোষণাপত্র ৫ই আগস্ট, আমাদের গত বছরের দিন আমরা বিজয় পেয়েছি, এই দিন এই ঘোষণা দেওয়ার যেই উদ্যোগ নিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানিয়েছি শুরুতেই। কিন্তু এইখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে আরও স্ট্রংলি আসলে আমাদের এই জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের আরও ইন্ডেমনিটি দেওয়া যেত। তো এটাকে আমরা একটু ইন্ডেমনিটি আরেকটু কিভাবে দেওয়া যেত? আরেকটু দেওয়া যেত যে, ধরেন যে এখানে আমার যেটা বোঝাপড়া, আমি আসলে খুব ভালোভাবে এটা রিসার্চ করতে পারিনি, এখানে যে ইসের কথা বলা হয়েছে আইনিভাবে ইন্ডেমনিটি দেওয়ার কথা। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমি দেখেছি, পুরোটাই আমি পড়েছি, সেখানে আপনাকে একটু আইনি ভিত্তির জায়গাটি বলি। সেটি হচ্ছে, এখানে বলছে যেহেতু বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে।
এটি বলা আছে এবং একই সঙ্গে এটিও বলা আছে যে এটির একটি যে স্বীকৃতি হবে সেটি পরবর্তীতে আমি একেবারে স্পষ্টভাবে বলি, বাংলাদেশের জনগণের এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তীতে নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। এতটুকুই আছে, এগুলোই আছে। হ্যাঁ, এটা যেভাবে আছে এটা আমার মনে হয়েছে যে এটা অনেকাংশে যথেষ্ট। আবার হচ্ছে এখানে সাংবিধানে যে স্বীকৃতির বিষয় সরাসরি যুক্ত করা, এটার মধ্যে অনেকেই যারা বিশ্লেষক আছেন তারা বিশ্লেষণ করছেন। তবে আমাদের দিক থেকে আমরা সার্বিকভাবে যে ঘোষণা হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানিয়েছি শুরুতেই। আমাদের যারা ছিলেন তারাও সেখানে অংশগ্রহণ করেছে, আমাদের প্রতিনিধিরা। আমিও সেখানে দাওয়াতপ্রাপ্ত ছিলাম, আমি অসুস্থ থাকার কারণে আসলে অংশগ্রহণ করতে পারিনি। ওকে, আপনার কাছ থেকে এই উত্তরটা পেলাম। আমি আপনার কাছে পরের একটা প্রশ্ন রেখে যাই, একটু পরে উত্তরটা নিব। সেটি হচ্ছে যে আজকে আমরা দিনব্যাপী অনেক সংগঠনের অনেক অনুষ্ঠান দেখেছি। আপনার যারা অভ্যুত্থানের মূল বলতে পারি যারা নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, কিংবা পরবর্তীতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বলি, কিংবা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলি, তাদের কি কর্মসূচি ছিল আজকের দিনে আমি একটু জানতে চাবো। তার আগে আমি একটু আমানুল্লাহ আমার কাছে আপনার কাছে ছোট্ট করেই জানবো, যেহেতু আপনার দল ইতোমধ্যেই এটিকে স্বাগত জানিয়েছে এবং জাতির উদ্দেশ্যে ভাষণকেও স্বাগত জানিয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল আলাদাভাবে দেখে কিনা, দেখলে কিভাবে দেখে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এখন মানে এনটিভির এই সময়ে যারা দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা, সহ আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। আজকে আমাদের জাতীয় জীবনের একটি অত্যন্ত আনন্দের দিন। আপনি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 15.5 বছরে 16 বছরে যারা দুঃসহ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, আজকের এই দিনটি, আজ থেকে 1 বছর আগে এই দিনে মানে আমরা এই সময়টিতে একদম আনন্দে আত্মহারা ছিলাম যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঠে ছিলাম আর কি। তো 1 বছর পরে প্রত্যাশা, প্রাপ্তি, আকাঙ্ক্ষা অনেক কিছুই থাকে রাষ্ট্রের প্রতি। সর্বশেষ যে ঘোষণাপত্রটি হলো সেটি আপনি আমার প্রত্যাশিত মতো হয়েছে কিনা, বাকের মজুমদার হয়েছে কিনা, এস এম ফরহাদের হয়েছে কিনা সেটা বিষয় না আমার কাছে। না, আপনাদের সংগঠনের লেট মি সে যে বাংলাদেশ লাভবান হয়েছে কিনা এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে আপনি কম বেশি থাকতে পারে, কিন্তু দেশ হিসেবে আপনি যে গণ আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল জুলাই গণঅভ্যুত্থানে, সেই আকাঙ্ক্ষার আসলে প্রতিফলন ঘটেছে কিনা সেটাই মুখ্য বিষয়। আপনি যদি বলি যে একজন 20 জনের মতো রিক্সা শ্রমিক এই জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করেছিলেন, তার যে চাওয়া সেই আকাঙ্ক্ষার প্রতিফলন জুলাই গণঅভ্যুত্থান হয়েছে কিনা। রাজনৈতিক দল হিসাবে, ছাত্র সংগঠন হিসাবে আমারটাই থাকতে হবে এইটা জুলাই আমাদেরকে শেখায় নেই। জুলাই শিখে গিয়েছে যে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের যেটি চাওয়ার বিষয় সেটি প্রতিফলিত হয়েছে কিনা। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু দিন শেষে যখন এটি ঘোষণাটি রাষ্ট্রীয়ভাবে হয়েছে, তার মানে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলতেছিল সেই ষড়যন্ত্রকারীরা আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয় যে ব্যর্থ হয়েছে এবং বাংলাদেশ তার কাঙ্ক্ষিত সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমি মনে করছি। ওকে, আমি একটু ফরাদের কাছেও ছোট্ট করে জানতে চাই, আপনার দল এই ঘোষণাপত্রে তাদের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে বা প্রত্যাশিত ঘোষণাপত্র কিনা তাদের কাছে? প্রথম ব্যাপার হচ্ছে এটা নিয়ে আমরা অফিসিয়ালি টোটাল ক্রিটিসিজম বা আমাদের দিক থেকে কনসার্ন কি সেটা জানাবো। আপাতত জুলাই ঘোষণাপত্র যেটি দেওয়া হয়েছে এইটা আসলে আমাদের প্রত্যাশিত জায়গাগুলোকে টাচ করে নাই। কিভাবে? যেমন সেখানে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে এটা কি মৌলিক এবং অপরিবর্তনীয় কিনা আমার ক্লিয়ার না। আলবাদে পশু আরেকটা কেউ এসে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তারা যেটা পরিবর্তন করে, তখন কিন্তু আপনার আজকের যে ফ্যাসিনেশন, যে আনন্দ হওয়ার কথা বলছেন সেটা কিন্তু তখন থাকবে না। এটা ক্লিয়ার করতে হবে এটা অপরিবর্তনযোগ্য এবং এখানে যা যা ওয়ার্ড থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি জাস্ট কিওয়ার্ড দিচ্ছেন, গুম, হত্যাকাণ্ড, কিওয়ার্ড দিয়ে এক্স্যাক্টলি ওই রেফারেন্সটা হাজির হয় না। অথচ এই কিওয়ার্ড না দিয়ে ওই ঘটনাকে হাজির রাখা যেত। কেন? আপনার তো বিডিআর কমিশন করছেন না, বিডিআর কমিশন রিপোর্ট আপনাকে সাবমিট করছে না। আপনি বলেন যে বিডিআর বিদ্রোহের নামে সেনা হত্যাকাণ্ড হয়েছে, সেটা আনেন। শাপলা হত্যাকাণ্ড আনেন। আয়নাগর তো একটা সিম্বলিক জিনিস, আয়নাগর তো একটা বাস্তব, একদম কমিশনের রিপোর্টে তো উঠে আসছে, সাক্ষ্য প্রমাণে আসছে। আয়নাগর ওয়ার্ডটা উচ্চারণ করেন। যে ওয়ার্ডগুলো আসে সেই ওয়ার্ডগুলো কিন্তু সেভাবে না আসে, অন্য ওয়ার্ড আসলে ওনারা যেটা বোঝাতে চেয়েছেন সেটাও আসতো। আবার একই সাথে হাসিনা যে আসলে কতটা মানে বিকৃতভাবে
কতটা বুটরালভাবে সিরিয়াসলি মানে একদম ক্রিটিক্যাল ওয়েতে ফ্যাসিবাদ কায়েম করছে সেটা আসতো। আপনি যখন লিখতেন যে বিডিআর হত্যাকাণ্ড প্রথমে এসে হয়েছে, আপনি যখন লিখতেন বিচারিক হত্যাকাণ্ড, আপনি যখন লিখতেন বিচার বহির্ভূতভাবে যেখানে পাইছে সেখানে ক্রসফায়ার দিয়ে হত্যা করছে, আপনি যখন লিখতেন যে হচ্ছে আয়নাগর লিখতেন, এভাবে যখন প্রত্যেকটা ওয়ার্ড লিখতেন স্পেসিফিক করে করে, তখন কিন্তু ওই আপনার যেটা চাইছেন সেটাও আসতো এবং এই রিপোর্টটার এক বছর যে কাজ করছে সেটা রিপ্লেসমেন্ট বুঝতাম, সেটা একটা জাস্টিফিকেশন বুঝতাম। এখন আপনি এই ঘোষণাপত্র তো তাইলে গত বছর দিতে পারতেন, সেপ্টেম্বর অক্টোবর দিতে পারতেন, এক বছর পরে দেওয়ার মানেটা কি হলো? যদি এক বছর পরে দেওয়ার মধ্য দিয়ে যদি গত এক বছরে যা কাজ করছেন সেটা আপডেটেড রূপের প্রতিফলন যদি এখানে না হয়, তাহলে এক বছর পরে দেওয়াটা এটা আমাদেরকে হতাশ করে। এবং আপনি এতদিন যে অগ্রগতি দেখাইছেন যে আমাদেরকে গুম কমিশনের রিপোর্ট আসছে, আপনি বলছেন বিডিআর কমিশনের রিপোর্ট আসছে, আপনি বলছেন আয়নাগর প্রুফ, আপনি বলছেন জাতিসংঘের রিপোর্টে এটা আসছে, আপনি বলছেন যে সাইদের রায়ের দিন 200 শতাধিক প্রেস সচিব বলছেন না সাইদের রায়ের পরে 2 দিনে 200 শতাধিক ক্রসফায়ার দিয়ে হত্যা করছে এবং একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আপনি বলছেন অফিসিয়ালি সবকিছু, কিন্তু আপনি স্বীকৃতি দেন নাই। তার মানে এই এক বছর পরে একটা মানে নাটকীয় সময় পার করছেন, আর এতদিনে যে অগ্রগতির কথা বলছেন সেটা আপনি রিপ্লেস ইয়াতে করেন নাই। আবার তাও যেটুকু করছেন সেটা কি পরিবর্তনযোগ্য নাকি মৌলিক, যেটা অপরিবর্তনযোগ্য সেটা ক্লিয়ার না। এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক। একই সাথে হিস্টোরিক্যালি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বলা হয়েছে। আপনি বলেন যে হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে 47 আসছে, 47-এর মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষজন জমিদারি প্রথা থেকে মুক্ত হয়ে এই অঞ্চলের দরিদ্র মানুষরা যে কৃষকরা তাদের জমি যে ফিরে পাইছে, এটা আমাদের এই অঞ্চলের মানুষের হাতে করছে। আপনি বলেন সালতানাত পিরিয়ডে দিল্লির দখলদারিত্বর বাইরে এসে আমরা 71 স্বাধীন ছিলাম, এই হিস্ট্রি কাউন্ট করেন, আপনি 47 কাউন্ট করেন, আপনি তারপর বলেন এই পাকিস্তানিরা জুলুম শোষণ করছে এবং 71 আসে, 71 আমরা স্বাধীনতা পেয়েছি, বাকিগুলো কভার করেন। আপনি আপনার ইতিহাস শুরু করছেন মানে মাঝখান থেকে, 47টা মেনশন করেন নাই, ভাষা। তার মানে আপনি এত বড় একটা রক্তাক্ত অধ্যায় পার হওয়ার পরে ঐতিহাসিকভাবে আমি আমার জাতিগত যে সেই সোনালী ইতিহাস, সেই সালতানাত পিরিয়ডের আগে থেকে আমরা যে স্বাধীন ছিলাম, বারবার যে পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা মুক্ত হতে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সেই জিনিসগুলো আপনি একদম ধরে ধরে উল্লেখ করেন না, এখানে হীনমন্যতার বহিঃপ্রকাশ করছে। ওকে, আপনার কাছে এটি হচ্ছে যে পরিবর্তন করা যাবে কিনা সেটি ক্লিয়ার না, অনেক কিন্তু অস্পষ্টতা আছে। আয়নাগর, বিডিআর, তারপরে বিভিন্ন হত্যাকাণ্ড সবকিছু এগুলো আরো স্পষ্ট হলে আপনাদের কাছে এটা হতো। আপাতত আপনার কাছে হতাশামূলকই মনে হচ্ছে। আপনার কাছে আরেকটি প্রশ্ন একটু এখনই করতে চাই, সেটি হচ্ছে যে আমরা এই প্রশ্নটা খুবই রিলেভেন্ট। সেটি হচ্ছে যে আমরা এক বছরে যে ঐক্য গত বছর এই দিনে ছিল সেটি তো নিশ্চয়ই এখন থাকবে না, যেহেতু তখন সবার কমন ইচ্ছা ছিল যে শেখ হাসিনার পতন বা আওয়ামী শাসনের পতন। কিন্তু সেই ঐক্য আসলে কতটা দুর্বল হয়েছে এবং তার কারণ কি? কারণ হচ্ছে, কেন এই প্রশ্নটি করছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে অতি ডান অতি বাম সবাই একত্রিত হয়ে আন্দোলনটি করেছিল। কিন্তু আজকেও দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টকশো শুরুর কিছুক্ষণ আগেও ছাত্র শিবির এবং বাম সংগঠনগুলো একটি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছিল। আসলে সেই ঘটনাটি কি এবং আসলে আমাদের ঐক্যের কোন অবস্থায় আছে? দেখেন, ঐক্যের এই অবস্থা মানে এই যে দুরবস্থা, এর জন্য প্রথম দায়ী হচ্ছে মানে প্রথম কারণ হচ্ছে আমাদের যে মানে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যেভাবে নগ্ন অ্যাপ্রোচ কাজ করি সেটাকে আমরা সার্টিফাই করি। আমি কয়েকটা উদাহরণ দিই। আমরা আজকে প্রোগ্রামে দেখিয়েছি বিচারিক হত্যাকাণ্ডের অ্যাপ্রোচ। আমরা কিন্তু 71 ভার্সেস 24 নিয়ে যাই নাই। আমরা বারবার বলে আসছি 71-এ আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা অর্জনটা ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে আমরা পূর্ণ স্বাধীনতা পাই নাই, আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইছে। এবং একটি মহল পরবর্তীতে বাকশাল কায়েমের মধ্য দিয়ে সেই বামপন্থী গ্রুপটা শেখ মুজিবের ক্ষমতাসীনদের ব্যবহার করে বাকশাল কায়েমের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের স্পিডের সাথে বিট্রাই করছে এবং পরবর্তীতে সে ধারাবাহিকতা চলছিল। ইভেন 13 সালে এসে আবার শাহবাগ কায়েম করে সে শাহবাগ ধীরে ধীরে রূপ নিতে ফ্যাসিবাদ কায়েম করছে। আপনি যখন দেখবেন সাইদের রায় দেওয়া হয়েছে, আপনি রায়ের পক্ষে বা বিপক্ষে থাকতে পারেন, রায়ের পক্ষ হলে লিগ্যাল অ্যাকশন যাবেন, বিপক্ষে হলে লিগ্যাল অ্যাকশন যাবেন। আপনি সেদিন 2 দিনে 200 শতাধিক মানুষকে ক্রসফায়ার দিয়ে হত্যা করছেন রাস্তায়, প্রতিবাদকারীদেরকে রায়ের বিরুদ্ধে যখন মিছিল করছে ক্রসফায়ার দিয়ে হত্যা করছে এবং সেটাকে শাহবাগ এটা এনজয় করছে এবং সেটাকে বৈধতা উৎপাদন করছে। বৈধতা উৎপাদন করার কারণেই তো দিন শেষে কয়েকদিন পরে গিয়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এসে হাজারের ক্রসফায়ার দিছে এবং সাহস করছে। যারা এই বাকশাল কায়েম করছে, যারা এই শাহবাগ কায়েম করছে, যারা বাকশাল কায়েম করে জনগণকে ভিকটিম বানাইছে, হাজার মানুষ শহীদ হইতে হয়েছে, যারা শাহবাগ কায়েম করে শেষ পর্যন্ত এই চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে আসছে, তারা আজকে এসে ফ্রেমিং করতেছে আমরা নাকি 24 ভার্সেস 24 নিয়ে যাচ্ছে। সেটা সরি, আমরা 71 ভার্সেস 24 নিচ্ছি, আমরা সেটা বলি নাই। এটা মিথ্যা চাপাই দিয়ে আমরা উচ্চারণ করছি বিচারিক হত্যাকাণ্ড। হয়েছে বিচারিক হত্যাকাণ্ড। এখানে
স্ক্রাইপি কেলেঙ্কারি হয়েছে। সাইদের যে বিপক্ষে ফাঁসি দেওয়ার সাইদের বিপক্ষে যে সাক্ষ্য দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে, সে যখন কনভিন্স হচ্ছে না, সেই হিন্দু প্রতিবেশীকে গুম করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। ব্যারিস্টার আরমান মীর কাসেম আলীর পক্ষে অ্যাডভোকেট হিসেবে, সন্তান এবং অ্যাডভোকেট হিসেবে অ্যাপয়েন্টেড আইনজীবী ছিল, তাকে গুম করে আয়নাগরে নিয়ে যাওয়া হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে। এই পরপর এবং স্ক্রাইপি কেলেঙ্কারি জানেন যে আমি খানায় যাবো, বসাই দেবেন, সবকিছুতে বিচারিক হত্যাকাণ্ড হলো। বেগম খালেদা জিয়া তখন বলছে, তারেক রহমান যখন আমাদের জালালউদ্দিন সাইদি যখন মারা গেছে, সেদিন কিন্তু তারেক রহমান স্পষ্ট বলছে যে হচ্ছে এটা বিচারিক হত্যাকাণ্ড। খালেদা জিয়া বারবার বলছে, আমাদের নানান স্টেক হোল্ডার বলছে। এরপরে এসে সেই এটাকে এইভাবে ফ্রেমিং করা, এটা হচ্ছে রাজনৈতিক দেউলিয়াতের বহিঃপ্রকাশ। আরো দুঃখজনক অধ্যায় কি জানেন? দুঃখজনক অধ্যায় হচ্ছে আজকে ছাত্রদল হচ্ছে বিবৃতি দিয়েছে যে হচ্ছে এটা নাকি ইভেন ছাত্রদলের সাধারণ সম্পাদক এই যে এটাকে ঘৃণা জানাইছে এবং এটা নাকি দুঃসাহসের বহিঃপ্রকাশ। ছাত্রদল তো আমি একটু শেষ করি, আমরা আমরা একটু 10 সেকেন্ড। ছাত্রদল গত বছর নভেম্বরে চিত্র প্রদর্শনী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি তো দিছে। তারেক রহমান তো স্পষ্টত বারবার বলছে এটা বিচারিক হত্যাকাণ্ড। খালেদা জিয়া বারবার বলছে, মির্জা ফখরুল বারবার প্রেস রিলিজ দিয়েছে প্রত্যেকটা কেসে। তাহলে আপনি কি বিএনপির স্ট্যান্ডের বিরুদ্ধে নতুন বামপন্থীদের ভর করছেন? আমানুল্লাহ আমান, আপনি বলতে চেয়েছিলেন বিশেষ করে যখন ফরাদের বক্তব্য প্রসঙ্গে, আপনার ওই বক্তব্যটি একটু শুনতে চাই, বিশেষ করে এই যে অতি বাম এবং অতি ডান এবং ঐক্যের জায়গাটা এবং সবশেষ আজকের পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। যেটি এস এম ফরহাদ বলতেছিলেন যে বিচার ব্যবস্থার মাধ্যমে হত্যাকাণ্ড, বিচারিক ব্যবস্থা নিয়ে তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান তারা স্টেটমেন্ট দিয়েছেন। দেখুন, একটা বিষয় ওনারা নিজেরাও বিষয়টি জানেন এবং বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে এবং এটাই সত্য। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এবং নিজামী মুজাহিদ, ওনাদের সাথে সাঈদীকে মেলালে হবে না। আল্লামা সাঈদী নিজ গুণে নিজের পরিচয়ে পরিচিত একজন ব্যক্তিত্ব, ঠিক আছে। আল্লামা সাঈদীর প্রতি এমনকি আওয়ামী লীগের অনেক লোকজনও আল্লামা সাঈদীর প্রতি দুর্বলতা ছিল। তিনি বাংলাদেশে মাঠে ময়দানে বিশ্ব পরিমণ্ডলে 50 বছরের বেশি সময় ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন। সুতরাং আমরা মুসলমান হিসেবে এবং আল্লামা সাঈদীর প্রতি একটা আবেগ সবার রয়েছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী এবং সকল দলমতের ঊর্ধ্বে তার চলে যাওয়ার অনেকের চোখের পানি পড়েছে। সুতরাং আল্লামা সাঈদীকে আপনি ব্র্যান্ডিং করে নিজামী মুজাহিদ সহ কাদের মোল্লা বা অন্যান্য যারা ছিল তাদের বিষয়ে বৈধতা দেওয়ার কথা বলা এক সম্পূর্ণ অযোগ্য। তাদের যে ব্যাকগ্রাউন্ড, তাদের যে মুক্তিযুদ্ধ নিয়ে যে এবং জামাত হিসাবে দলের যে অস্পষ্টতা রয়েছে, সেই বিষয়ে আপনাদের কোনো নেতা এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ধরনের স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। এটা সবাই জানে, বহুল প্রচলিত বক্তব্য যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেই জামাত ইনিয়ে বিনিয়ে কথা বলে, তখন শিশু ছিলাম, বাচ্চা ছিলাম, বুঝি নাই, না বুঝে গেছি, এই সমস্ত কথাবার্তা শুনেন। এগুলি ইভেন আপনি 5 আগস্ট বিচার কি রাইট হয়েছে না বিচারিক হত্যাকাণ্ড? ইয়েস অর নো? রাইট নো, আপনি রাইট আর রং না, আপনি তাদের যে মুক্তিযুদ্ধকালীন যে ভূমিকা, আপনি তাহলে শুনুন শেখ হাসিনার বিপক্ষে আমি বলি আপনাকে, শেখ হাসিনার বিপক্ষে তো তাহলে শেখ হাসিনার বিষয়ে তো কোনো প্রমাণ করার দরকার নাই, তো ডাইরেক্ট ঝুলাই দেওয়া যায়। কেন বিচারিক প্রক্রিয়া গেল? কারণ আপনি জাজ যদি দেখে যে আমার আদালতে যাওয়ার পথে তার সামনে একটা খুন হয়েছে, তারপরে কিন্তু আইন বলে সে সাক্ষী নেবে, ঠিক আছে, এটাই আইন। তো আল্লামা সাঈদীকে নিয়ে আপনি যে কয়বার বলেছেন আমার একদম স্পষ্ট খেয়াল আছে, সাঈদীকে মেনশন করে সে কথা বলেছে। এবং এই যে ইসলামী ছাত্র শিবিরের যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ইসলামী ছাত্র সংঘ থেকে যে ইসলামী ছাত্র শিবিরের এসেছে এবং এই বিষয়টিতে তাদের স্পষ্ট বক্তব্য, তারাও এখন পর্যন্ত আপনি শুনে আপনি যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বাংলাদেশের সকল স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের তীর্থভূমি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যারা স্বাধীনতার বিরুদ্ধে করেছে তাদেরকে আপনি প্রমোট করবেন। আপনি তো বলেন যে আওয়ামী বয়ান দিচ্ছেন, আপনি তো আওয়ামী বয়ান দিচ্ছেন, ত্যাগের রাজনীতি কারা করে দিয়েছে দেখেন। আচ্ছা ফরহাদ, আমি একটু আমাদের কাছে একটা বিষয় আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য, আমার জানার জন্য, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে তারা আপনার দৃষ্টিতে যে সাঈদীর একটা আলাদা, সাঈদী সাহেবের একটা আলাদা জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা কিংবা এদেশের মানুষের কাছে তার হৃদয়ে স্থান আছে, যেটি মুজাহিদ এবং নিজামীর সেরকম না। এরা সবাইকে আমরা দেখেছি যুদ্ধ অপরাধের অভিযোগে বিচার করেছে গত সরকার। তার ভিতরে সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল, আব্দুল আলিমও ছিল। তাদেরকে আপনি কোন ক্যাটাগরিতে রাখবেন? সালাউদ্দিন কাদের চৌধুরীর উপরে শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ ছিল, সেটা তো বারবার প্রমাণ। শেষ সংসদে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে বিষোদ্গার করেছে এবং সালাউদ্দিন কাদের চৌধুরী ওই ধরনের সিংহপুরুষ ছিল যিনি কিনা শেখ হাসিনাকে বহুবার মনে করে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। সুতরাং আপনি 10 জনকে 12 জনকে ফাঁসিয়ে দিয়েছে, আপনি কোনোভাবেই আপনার যাদের আপনি শুনুন, অধ্যাপক গোলাম আজম থেকে শুরু করে এদের বিষয়ে
আপনার এদের যে ব্যাকগ্রাউন্ড, এরা যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা তো আত্মস্বীকৃত ভাই। এটা নিয়ে আপনি তো কথা বলতে, আপনি কেন নেগেটিভ যাচ্ছেন? আমি এগুলো তো আত্মস্বীকৃত। 71 নিয়ে স্পষ্টত যেটা বলি, বিচার হবে, ফেয়ার বিচার হবে, লাইভ সম্প্রচার হবে, ইন্টারন্যাশনাল নিয়ম মেনে চলা হবে, বিচার হবে, 71-এর ব্যাপারে এটাই আমার স্ট্যান্ড। দ্বিতীয়ত মানে যেটা বলেছি আপনাকে, যে এই যে নিজামী মুজাহিদের ইস্যু আসছে, আমি বলছি এত ইস্যু হলে শিবিরের ব্যাপারে আমরা একটু আগাই। ছাত্রদল শিবিরের সাথে যৌথভাবে জাতীয় ছাত্র সমাবেশ কিভাবে করছিল তখন নুরুল ইসলাম বুলবুল যখন শিবিরের সভাপতি, এবং হচ্ছে আপনাদের আজিজুল বাড়ি হাবিব। এই প্রসঙ্গে আমরা একটু পরে আসব। না আমার মানে তখন কি ইতিহাসটা ছাত্রদল জানতো না যেটা মিথ্যা লিগেশন দিচ্ছেন? নিজামী মুজাহিদ হাসিনার বিরুদ্ধে যে সবাই রাজপথে ছিল, এদের ভিতরে মত পার্থক্য আছে না? এই ধরনের ফ্যাসিবাদকে বাংলাদেশে তাড়ানো দরকার ছিল, সবাই এক হয়ে গেছে। আচ্ছা, তার মানে এটা বিচারিক হত্যাকাণ্ড হয় না, এটা রাইট বিচার হয়েছে, এরকম বলছেন? মানে নিজামী মুজাহিদের এটা হচ্ছে বিচারিক হত্যাকাণ্ড হয় না, রাইট বিচার। এটা বিচারিক প্রক্রিয়া নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু তার 71-এর ভূমিকাকে আপনি বৈধতা দেওয়ার জন্য আমি সেটাই বলছি। আমি 71 নিয়ে আমাদের চিত্র প্রদর্শনীতে মূলত বিচারিক হত্যাকাণ্ড হিসেবে দেখানো হয়েছে। আর আমরা বলছি এখানে দেখেন, আপনারা তো বলেন লেজুর ভিত্তি করেন না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রোগ্রামে সেই 71-এর বিষয় তাদের ছবি কেন ওখানে নিয়ে আসলেন? আপনার আর কোনো শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোনো বয়ান ছিল না? আপনি এই বিচারিক যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যে কথা, সেটা আপনি এখানে নিয়ে আসলেন কেন? আপনি তো ফ্যাসিবাদের যারা ভিকটিম সবাইকে তো আনাটা আমাদের নৈতিক দায়িত্ব। ইতিহাস বর্ণনা করতে যদি সৎসাহস না থাকে, আপনি তো মোটা দাগে শুধুমাত্র যাদের আপনি যদি যে থাকে। আচ্ছা, এখানে কি সালাউদ্দিন কাদের কিংবা আপনার ইয়াকে নিয়ে আসছেন? সবাই কেন সবাই কেন সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম তো এখানে ইন্টেনশনালি আসছে যে যাতে এটা বৈধতা পায়। আরে ভাই, এই রাজনীতি আমরা শাপলা হত্যাকাণ্ডকে আনছি, আমরা বিডিআর হত্যাকাণ্ডকে আনছি, আমরা আবরার ফাহাদ। আচ্ছা, আমরা একটু আগাই। আমরা একটু আবু বাকের মজুমদার, আপনার কাছে যে বিষয়টি একটু জানতে চাই, সেটি আপনাকে প্রশ্নই করেছিলাম। আপনার কাছে এর পরের অন্য আরেকটু প্রসঙ্গে একটু আগাবো ঐক্যের জায়গা থেকে। এই যেহেতু প্রশ্ন করে গেছিলাম, ওইটার একটু উত্তর যদি দিতেন, যে আজ অভ্যুত্থানের সবচেয়ে বড় অংশীজন আপনাদেরকে ধরা হয়। অভ্যুত্থান জাতীয় এই যে অভ্যুত্থানের যে দিনটি 1 বছর পূর্তিতে আপনাদের কি কর্মসূচি ছিল? আচ্ছা, প্রথমে আমি আপনার একটি কথা আমি একটু অন্যভাবে আপনার থেকে আশা করি বলার জন্য, সেটা হচ্ছে অভ্যুত্থানের বড় অংশীজন আমরা কখনো নিজেদেরকে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা আপনি সমন্বয়ক ছিলেন, হ্যাঁ সেটা বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে। কিন্তু আমি এখন একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের আমি দায়িত্বে আছি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে ভিক্টরি মার্চ করেছিলাম। বিশেষ করে আপনি দেখবেন যে গত বছর 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যায় এবং যেই গণঅভ্যুত্থানের অংশ হিসেবে মানুষজন আমরা দেখি ঢাকা শহরের রাস্তায় নেমে এসেছিল, তো তারই একটি আমরা রিক্রিয়েশন করার চেষ্টা করেছি। আমাদের জায়গা থেকে আমাদের সংগঠনের মানুষজন এসেছে, আমরা ভালো একটি মিছিল করেছি, একটা মার্চ করেছি, এবং সেখানে ঢাকা শহরে, বিশেষ করে আমরা ঢাকা শহরে যেসব শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকা শহরের যেসব ছাত্ররা আছে তাদেরকে নিয়ে আমরা আমাদের ভিক্টরি মার্চটি করেছিলাম। এবং আমাদের ভিক্টরি মার্চটি শুরু হয় আপনার শাহবাগ থেকে, এটা আমরা মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সেটা কন্টিনিউ করি। এবং সেখানে আমাদের ছাত্র সংগঠনের যারা সাংগঠনিক লোকজন আছেন তারা এই সব অংশগ্রহণ পরবর্তীতে যেই মানিক মিয়া এভিনিউর সামনে যে ঘোষণাপত্র অনুষ্ঠানটি ছিল, সেখানে আমাদের সংগঠনের মানুষজন অংশগ্রহণ করেন। তো এছাড়াও আমরা বিভিন্ন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে হলগুলোতে শিক্ষার্থীরা আয়োজন করছে, খাবার আয়োজন করছে, নিজেদের মধ্যে আনন্দ উদযাপন করছে, সেখানে আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এছাড়াও আমরা আমাদের বিভিন্ন মসজিদে আমরা হচ্ছে যে তবারক দিয়েছি, শহীদদের জন্য মিলাদ পড়িয়েছি। তো আমরা এই ধরনের আয়োজনে আজকে ছিলাম। আর এনসিপির ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে আমরা দেখেছি যে জুলাইয়ের অংশীজনদের ভিতরে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকেই তো নেতৃত্ব দেওয়া হয়েছে, সেখানে আপনিও একজন নেতা ছিলেন। আমরা সেই 3 আগস্ট বলি, 5 আগস্ট বলি, জুলাই জুড়ে দেখে আপনাকে দেখেছি, আপনার খুব কাছাকাছি বাকিদেরকেও দেখেছি, যারা কেউ উপদেষ্টা, যারা বেশিরভাগই এখন এনসিপির নেতা। সেই এনসিপির নেতাদেরকে আজকে আমরা দেখলাম যে তারা অবকাশ যাপনে কক্সবাজারে গেছেন, যেতেই পারেন, সেটি নিয়ে গুঞ্জন হয়েছে, অনেক গুজবও ছড়িয়েছে, সেটিও হতে পারে। কিন্তু কথা হচ্ছে এনসিপির কোনো কর্মসূচি আমরা দেখলাম না, ছিল কিনা বা আমাদের চোখে কেন পড়েনি? আচ্ছা, এই বিষয়ে আমার, যদি আপনি একেবারে অথরাইজ না, কিন্তু আপনার কোনোভাবে জানেন কিনা আপনি? না, আমি এই বিষয়ে খুব ভালোভাবে জানি না, তবে আমি যতদূর জানি যে তারা ওই যে সরকার আজকে যে প্রোগ্রাম সেখানে পার্টিসিপেট করেছেন এনসিপি নেতারা, এতটুকুই জানি। আর তারা কেন প্রোগ্রাম করেনি সেটার আসলে জবাব আমি দিতে পারি। একদম একমত। আপনার কাছে পরের প্রশ্ন একটু যাই, সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই জুলাইয়ে গত বছর সক্রিয় ছিলেন রাজপথে, আপনি শুধু না, সবাই ছিলেন আপনারা। কিন্তু আমি যে প্রশ্নটি আগেও করেছিলাম, এখন বিশেষ করে ডাকসু নির্বাচনের তফসিলের আগে আগে হঠাৎ করে এই ক্রেডিটের রাজনীতি খুব বড় হয়ে গেল কিনা, কে সমন্বয়ক কে সমন্বয়ক না, কার কি ভূমিকা ছিল না ছিল, এটা দিয়ে একেবারেই যারা একসঙ্গে আন্দোলন করেছে তাদের ভিন্ন ভিন্ন বক্তব্য এমন পর্যায়ে গেছে, তাদেরই আপনাদেরই আরেকটু উপরের নেতা যাকে একটু অন্যভাবে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা, তিনি একটি পাবলিক পোস্ট দিয়ে স্বীকার করলেন যে না, সবারই অবদান আছে। এই অবস্থানটি কেন গেল, বা এই ঐক্যের জায়গায় কেন এত বড় অনৈক্যের সুর চলছে?
আচ্ছা, এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম আকারে তখন অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আবার এই প্ল্যাটফর্মে সকল ছাত্র সংগঠনের আমি ব্যক্তিগতভাবে মনে করি সকল ছাত্র সংগঠনের এখানে অংশগ্রহণ ছিল এবং নেতৃত্ব ছিল। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের যেই পরিস্থিতিটা ছিল কি, জুন মাসের 5ই জুন আন্দোলনটা শুরু হয় এবং সেটা ছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে, এবং সেই আন্দোলনটা পরবর্তীতে আমরা 5 জুন, 6 জুন, 9 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রোগ্রাম করি। পরবর্তীতে 1 জুলাই থেকে আবার শুরু হয়। মাঝখানে আলটিমেটাম ছিল এবং আলটিমেটামে সারা দেশকে সংগঠিত করা হয়। তো এই কোটা সংস্কার বা শিক্ষার্থীদের চাকরির আন্দোলন থেকে এটা এক পর্যায়ে আমরা দেখি যে একটা ফ্যাসিবাদ বিরোধী মুভমেন্টের রূপ নেয় এবং আমরা এক দফার মধ্যে দিয়ে এই হাসিনা সরকারকে ফালানো সম্ভব হয়। তো সেইখানে কি ঘটেছিল, সেখানে আমার দৃষ্টিভঙ্গিটা এরকম, সেখানে যারা নেতৃত্ব পর্যায়ে ছিল এদের একটা বড় অংশ ছিল যে পলিটিক্যালি আগে থেকে তার একটা পজিশন আছে, যেটা ধরেন যে আমাদের ছাত্রশক্তির অনেকেই ছিল, এছাড়া ছাত্রদল অনেকে সমন্বয়ক ছিল, শিবির অনেকে ছিল, যদি ওনারা ওই সময় সাধারণ শিক্ষার্থী হিসেবে এসেছিল। তো সবকিছু মিলিয়ে এভাবে একটা কালেক্টিভ, বামপন্থীরাও ছিল, একটা কালেক্টিভ প্ল্যাটফর্ম করা হয় এবং এই প্ল্যাটফর্ম পলিটিক্যালি বায়াস ছিল খুবই স্ট্রংলি আমি মনে করি। তার কারণটা ছিল, আমি যদি একটু দেখি যে আপনার 18 সালের মুভমেন্টে কিন্তু এটাকে গণঅভ্যুত্থানের দিকে আমার কাছে মনে হয়েছিল নেওয়া যেত, কিন্তু সেটা নেওয়া যায় না। কারণ হচ্ছে যে যারা এই লিডারশিপে ছিল তারা সেই স্ট্রং ভূমিকাটা পালন করে নাই। তো এই অভ্যুত্থানে আমরা তো আমাদের আগেই পজিশন ছিল যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরও স্ট্রাগল ছিল, ছাত্রলীগ স্ট্রাগল ছিল, শিবির স্ট্রাগল ছিল। তো সব কিছু মিলে আমরা কিন্তু তখন অভ্যুত্থানের সময়টাতে সবাই সমন্বয় করে এই হাসিনার বিরুদ্ধে একসাথে হওয়াটা আমাদের জন্য সহজ হয়েছিল। যদি এই প্ল্যাটফর্মের নেতৃত্বে কোনো ছাত্রলীগ থাকতো, স্ট্রংলি সে ছাত্রলীগ হোল্ড করে বা আওয়ামী লীগকে সার্ভ করে, সে কোটা সংস্কার করতে পারে এটা ছাত্রলীগ, সে যদি এটা করতো সেক্ষেত্রে কিন্তু এটাকে অভ্যুত্থানের দিকে নেওয়া টাফ হতো। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে যেহেতু ফ্যাসিবাদ বিরোধী মানুষজনই প্ল্যাটফর্মটাকে কোনো না কোনোভাবে তৈরি করছে বা ফ্যাসিবাদের পক্ষ যদি একজন থাকে সেইভাবে এখানে কিন্তু সুবিধা পায় নাই, শেষ পর্যন্ত তাকে ফ্যাসিবাদ বিরোধী হতে হয়েছে। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে অভ্যুত্থান হয়েছে এবং সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তির এখানে কন্ট্রিবিউশন ছিল। কিন্তু জুলাই পরবর্তী সময়ে এখানে যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে 3 জন ছাত্র উপদেষ্টা গিয়েছেন এবং 3 জন ছাত্র উপদেষ্টাই 158 জন সমন্বয়ক যারা ছিলেন সেখানে প্রাথমিকভাবে যে 2 জন গিয়েছেন সেই 2 জন কিন্তু 158 জনের যাদেরকে উপস্থিত পেয়েছেন তাদের সাথে কথা বলেই তাদের গ্রহণযোগ্যতা নিয়ে তারা কিন্তু সরকারে গিয়েছিলেন। কিন্তু তারপরে আমরা কি দেখতে পাই, তারপরে দেখতে পাই যে এখানে বিশেষ করে লাস্ট কয়েকটা মাসে এখানে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছিল। আপনার ধরেন যে একটা খুব স্ট্রং প্রবলেম ক্রিয়েট হয় এখানে, আমি যেটা লক্ষ্য করি আপনার 5 থেকে 8 আগস্টের মধ্যে একটা এরকম গুজব ছড়ানো হয় যে 158 জন সমন্বয়কের মধ্যে 108 জন হচ্ছে শিবির, এরকম একটা গুজব ছড়ানো হয় এবং এমন একটা জিনিস দেখানো হয় যে এটা একটা শিবিরই অভ্যুত্থান, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না। হ্যাঁ, শিবিরের কোনো দায়িত্বশীল জায়গা থেকে এরকম কোনো কথা বলা নাই, কিন্তু আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ফেক পেজের মাধ্যমে তাদের নেগেটিভগুলো তারা পুশ করে, আমরা এই ধরনের নেগেটিভ কিন্তু দেখেছি, এই ধরনের নেগেটিভ আমরা দেখেছি এবং এটাকে একটা শিবিরের অভ্যুত্থান দেখানো হয়েছিল। তো এটা খুবই দুঃখজনক ছিল এবং হচ্ছে এটা তো আমরা স্টুডেন্ট কোনো প্রতিবাদ করিনি, আমাদের এন্ড থেকে কোনো ধরনের যেহেতু দায়িত্বশীল জায়গাতে করেনি। পরবর্তীতে আমরা দেখেছি যে আমির হামজা উনি একটা সমাবেশের মধ্যে উনি কিন্তু জামাত থেকে নমিনেটেড, আমি শুনছি যে উনি এবার ইলেকশন করবেন, উনি এই ধরনের কথা বলছে যে 108 জন নাকি শিবিরের। তো এই ধরনের বিভিন্ন গুজব কিন্তু নানা দিকে ছড়িয়েছে এবং একটা শিবিরের অভ্যুত্থান হিসেবে দেখানোর চেষ্টা করেছে এবং সমন্বয়কদেরকে এরকম একটা ট্যাগিং করার চেষ্টা করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমি যেটা বলেছি আমরা ক্লিয়ার করেছি, আমি একটু জিনিসটা বলি, তারপরে বলা যাবে যে অনেক কোটা কোন দিকে কেন হয়েছিল। তো সেখানে আমি শুরুতে বলেছি সকল ছাত্র সংগঠন এখানে স্ট্রং ভূমিকা ছিল। আমরা যারা সামনে ছিলাম এদের বেশিরভাগ কিন্তু ছাত্রশক্তি, তার কারণটা ছিল আমরা ড্রাইভিং সিটে ছিলাম। আমাদের জন্য আমি জানি না, হয়তো আমাদের সৌভাগ্য আমি মনে করি, এখানে এই ভাইদের স্ট্রাগল আমার অনেক বেশি, আমি ওনাদেরকে পার্সোনালি অনেক বেশি রেসপেক্ট করি। আমি সবসময় বলতাম যে এই এখন আওয়ামী লীগের সময় যারা ছাত্র লোকেরা সবচেয়ে সাহসী, এটা আমি সবসময় বলতাম এই 24-এর আগে। তার কারণ হচ্ছে যে ওই সময়তে যে ছেলেরা ছাত্র লোকের ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে এসে হাঁটতেছে, এটার জন্য সাহস লাগে ভাই, গার্ডস লাগে। অনেকভাবে রাজনীতি করা যায় কিন্তু ওটার জন্য গার্ডস লাগে, এটা আমি এখনো তাদেরকে আমি সেই স্বীকৃতি দিব বা আমার ইন থেকে আমার সবসময় শ্রদ্ধা সম্মান ওদের প্রতি থাকবে। তো এটা সবার ছিল, কিন্তু আমরা অভ্যুত্থান পরবর্তী সময় যেটা বলতেছিলাম যে এটা একটা শিবিরের অভ্যুত্থান হিসেবে দেখানো হয়েছে। এখানে একটা আমি মনে করি যে যারা এই কমিউনিটিকে বিলং করছে আমরা অভ্যুত্থানে, তারা অনেকে এটা নিয়ে এক ধরনের তাদের মধ্যে অনাস্থা তৈরি হয়েছিল। আমরা দেখেছি যে আমি বলি এই অনাস্থার জায়গা থেকে আপনারা কি কাউন্টার ন্যারেটিভ দেওয়ার জন্য এরকম বলছেন? না, আমি একটু বলি প্লিজ আপনার কাছে এই প্রশ্নটা করব। তারপর হচ্ছে যে এখানে আপনার ক্যাম্পাসগুলোতে দেখবেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য এই এক ধরনের অপতৎপরতা চালানো হয়েছিল। এখানে আমরা দেখেছি যে পরবর্তী অনেকে নিষিদ্ধের রাজনীতি চাইছিল, কিন্তু পরবর্তী তারা আবার বিভিন্ন ছাত্র সংগঠন করছে। আমাদের সংগঠন আমরা এরকম মানুষকে নিয়েছি, আমি এটা স্বীকার করছি, এই কারণে নিয়েছি যে নিউট্রালাইজ করার জন্য, যে নো পলিটিক্স চায় তারা পলিটিক্স কেমন আইনা তাকে নাক্ষর দিয়ে তো এটা দেখাইছি, কিন্তু সে কিন্তু আমার সাথে আগে ছিল না। তো এটা কিন্তু আমিও করছি। এখন
এই যে নো পলিটিক্স ক্যাম্পেইনের কারণে আমরা দেখেছি যে ক্যাম্পাসের শুরুতেই যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছিল, এবং এখানে গোপন রাজনৈতিক পরিচয়, গোপন রেখে যে রাজনীতি, এটা আরো বেশি বিভাজন করেছে। কারণ আপনি যখন রাজনৈতিক পরিচয় গোপন রাখবেন, আপনি একদিন চাইলে দলের পক্ষে বলতে পারবেন, একদিন শিবিরের পক্ষে বলতে পারবেন, একদিন আমার পক্ষে বলতে পারবেন, একদিন বামপন্থীর পক্ষে বলতে পারবেন, বলে আপনি কিন্তু আপনার যখন যেখানে গ্যাঞ্জাম লাগানো দরকার সেই ধরনের কার্যক্রম চালাতে পারবেন। এটা আমরা ক্যাম্পাস দেখেছি। আমরা বারবার ভাইদেরকে অনুরোধ করছি, ভাই আপনাদের কমিটিগুলো সামনে আনেন। এটা আমি মনে করি যে এটা একটা কারণ ছিল। আরো কারণ ছিল যে পরবর্তী রিসেন্ট টাইমে যে জিনিসগুলো উঠে আসতেছে, এখানে ক্রেডিটের রাজনীতি নিয়ে আমি যাই না। ওনারা বলেন যে আমি ভাইদেরকে বলবো, এই ফরাদ ভাইদেরকে, ওনারা বলেন যে এই ক্রেডিট ও ক্রেডিট রাজনীতি করে। আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ক্রেডিট রাজনীতি করছে শুরু থেকে ছাত্র শিবির। আচ্ছা, এটা একটু সবচেয়ে বেশি ক্রেডিট, এটা আমি এখনই ফরাদের কাছ থেকে, আমাদের ক্রেডিট নেওয়ার কিছু নেই, আমরা সামনে থেকে করছি, সবাই দেখেছি, এখানে নতুন করে ক্রেডিট নেওয়ার কিছু নেই। কিন্তু যেভাবে ধরেন যে আমি ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিলাম, ছাত্রশক্তি নিয়ে যে ধরনের বক্তব্য সাদিক কিম ভাই দিয়েছে, এটা আমাকে বিব্রত করেছে। কারণ এটাকেও একটা জিনিস আমি ধরেন যে এখানে আলোচনা করতেছি, অফ দ্য রেকর্ড আমরা একটু কথা বলেছিলাম, এটার একটা ডিফারেন্ট সিচুয়েশন ছিল। আপনি কথা বলছেন, ভাই কথা বলছেন, আমি কথা বলছি। যদি ভাই যদি এটাকে এভাবে দেখা যে না আমি আমার সাথে পরামর্শ করে বাকের পরে কথা বলতেছি, এখানে এটা খারাপ বিষয়টা হচ্ছে এরকম। মানে এখানে আমরা যখন ছাত্রশক্তি করেছিলাম, ছাত্রশক্তির সময় বিষয়টা ছিল এরকম যে আমরা সব কমিউনিটির সাথে আমরা যথেষ্ট চেষ্টা করতাম যে আন্ডারস্ট্যান্ডিং মেনটেন করার জন্য। কারণ আপনি দেখবেন যে অভ্যুত্থানে আমরা যে সমন্বয়ক হিসেবে সামনে দিকে সবাই কানেক্ট করতে পারছি, তার একটা অন্যতম কারণ ছিল আমরা সবার সাথে আমাদের এই নিয়মিত যোগাযোগটা ছিল। এবং অভ্যুত্থান পরবর্তী সময় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি দেখেছি যে শিবির ডাকলে ছাত্ররা যায় না, ছাত্র ডাকলে শিবির যায় না, বামপন্থীরা তো শিবির প্রোগ্রামে যায় না, বা শিবিরকে ইনভাইট করে আমরা বামপন্থী, আমরা ডাকলে সবাই আসতেছে। তো এই জিনিসটা কিন্তু আমরা অভ্যুত্থানের আগেও করতে পারছি, অভ্যুত্থানে করতে পারছি, অভ্যুত্থানের পরবর্তী সময় এখন আমরা করতে পারতেছি। এখন ক্রাইসিসটা হয়েছে যে এই যে নানা ধরনের ন্যারেটিভ এবং অনেক জায়গার মধ্যে মানে এটা মনে আংশিক সত্য, আমি বলবো না যে সত্য না, আংশিক সত্য কেমন ভাবে দেখানো যে মনে যে ডিফারেন্ট একটা জিনিস এখানে করছে। এখানে কারো নির্দেশনায় কারো কিছু হয় নাই, কারো ডিরেকশনে। আমি দেখছি সাদিক কেম ভাই বসে বলতেছে যে আমাদের ডিরেকশনে জিনিসটা করছে, কোনো কিছু মুভমেন্টে আমি মনে করি যে সাদিক কেম ওনার ডিরেকশনে আমাদের এখান থেকে সরাসরি হয়নি, বরং যেটা হচ্ছে আমাদের এন্ড থেকে আমরা সমন্বয় করছি। ফরাদ ভাইয়ের সাথে কথা হয়েছে ধরেন, বা সাদিক ভাইয়ের সাথে হয়েছে এরকম, তাহলে রাকিব ভাইয়ের সাথে হয়েছে, নাসির ভাইয়ের সাথে হয়েছে। মানে যখনই সাদিক কেম ভাইয়ের সাথে কথা হয়েছে তখন রাকিব ভাই নাসির ভাইয়ের সাথে কথা হয়েছে। মানে এটা এমন না যে কারো ডিরেকশনে সরাসরি কিছু হচ্ছে। আচ্ছা, প্রত্যেকটা মানুষকে এখানে এনগেজ করা হয়েছে। আচ্ছা, আমরা একটু আগাইতে হবে। আমি এখানে আপনি শেষ যেটা বললেন যে আমি মনে করি যে বিভাজনের কারণগুলো হচ্ছে যখন একদম ব্যক্তি পর্যায় থেকে ক্রেডিটটাকে পুশ করা হচ্ছে সেখান থেকে, কোনো ডিরেকশনে হয়নি, এটা আপনি বলছেন, যেমন ঠিক তেমনি এটা সমন্বয় করা হয়েছে। এক্স্যাক্টলি ঠিক তেমনি মানে কারো ধরেন শিবিরের কোনো ডিরেকশনে হয়নি, এটি হচ্ছে আপনার কথা সাম আপ। কিন্তু আমরা না শিবিরের শুধুই শিবিরের ডিরেকশনে হয়নি সেটা বলছি আমি। আচ্ছা, তাহলে ওইটাই বলছি। শুধু আমি একটু বলি, শিবিরের ডিরেকশনের জায়গা থেকে গতকাল মাহফুজ আলম যে তার পোস্টটি দিয়েছেন, সেই পোস্টের এক জায়গায় আমার একটু শব্দ চয়নে ভুল হতে পারে, তিনি বলেছে এই আন্দোলনের কখনো কখনো শিবির তো বিভিন্ন পর্যায়ে ভূমিকা রেখেছে, কখনো কখনো আন্দোলন শিবির চালিয়ে নিয়ে গেছে। এটার আসলে মানেটা কি আপনি আমাকে ব্যাখ্যাটা একটু দিবেন পরে, সেই সঙ্গে আরেকটা জিনিসের ব্যাখ্যা দিবেন, সেটি হচ্ছে যে ওই যে শিবির যে একটা ক্রেডিটের রাজনীতি করছে, সেই ক্রেডিটের রাজনীতির মানে কাউন্টারে এটি করা হচ্ছে কিনা, যেটি হচ্ছে যে ছাত্রলীগ বেশে শিবির এখানে অনেক জায়গায় ছাত্রলীগের ভিতরে ঢুকে শিবির এখানে আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, এরকম আপনাদের নেতাদের কাছ থেকে আমি নাম না বলেই বলি যে বক্তব্য আসছে, সেটি কি ছাত্রলীগকে এক ধরনের বৈধতা দেয় কিনা? আপনি একটু এই দুইটা বিষয়কে বৈধতা দেওয়ার সুযোগটা করে দেয় কিনা, এই দুইটা বিষয়ে একটু আপনি উত্তর দিবেন। ফরাদ, আপনি বলতে চাচ্ছিলেন কতক্ষণ? আমার প্রশ্ন আছে, আপনি আগে একটু বলে নেন। জি, একটা আসি। প্রথমে তো যেটা বলা হয়েছে যে ক্রেডিটের রাজনীতি, দেখেন 158 জন সমন্বয়ক, 108 জন সমন্বয়ক যে আলাপ বাকের বারবার টকশোতে বলে, প্রায়ই বলে, মানে তাদের দিক থেকে বক্তব্যটা আসে, আমরা স্পষ্টত তখন মিডিয়াতে ক্লিয়ার করেছি এটা একটা গুজব, সত্য না। আমরা দায়িত্বশীল জায়গায় ক্লিয়ার করার পরে যদি এটা বারবার আনা হয়, এটা কন্টেন্টের শূন্যতার বহিঃপ্রকাশ, হয়তো এটা অন্যভাবে ক্রিটিক হতে পারে। না ভাই, এখানে আপনাদের এই যে আমির হামজা উনি তো সরাসরি আমির হামজার বিরুদ্ধে আমরা বক্তব্য দিয়েছি। শিবির যখন শিবির নিয়ে কেউ বক্তব্য দেয়, শিবিরের দায়িত্বশীল কেন্দ্রীয় সভাপতি যখন এটাকে ডিনাই করে, তখন কেন্দ্রীয় সভাপতি বক্তব্য। ভাই আপনাদের অনেক পেজ আছে, ধরেন আপনারা কিভাবে এই ন্যারেটিভগুলো ছড়ান, বাসের খেলা থেকে শুরু করে এগুলো ভাই বাংলাদেশের মানুষ। আমি একটা ক্লিয়ার করি, একটু ক্লিয়ার আপনি বলেছেন যে আপনি শূন্যতার কথা বলেন, কিন্তু আমি আপনাকে এখানে বলতেছি যে আপনাদের তাহলে রাজনৈতিক শূন্যতা হচ্ছে এটা, আপনারা ফেক পেজ দিয়ে হচ্ছে যে প্রোপাগান্ডা ছড়াতে হয়, আপনাদের রাজনৈতিক দল হচ্ছে এটা। আপনারা ফেক দিয়ে কমেন্ট করতে আমি একটা আসি। তারপরে হচ্ছে ক্রেডিটের কথা বলতেছে। যখন জুলাই গণ অভ্যুত্থান শেষ হলো, লম্বা সময় আমরা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত অনেক ইতিহাস মিডিয়া ফেস করছে, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ বা আরো অনেকের সাক্ষাৎকার প্রিন্ট হয়েছে, অনেক জায়গার গল্প আসছে। কোনো গল্পে সাদিক কাইমের ক্যারেক্টার আসে নাই, কোনো গল্পে শিবিরের গল্প নামটাও আসে নাই কোনো গল্পে। সেই সময়টা একটু দেখবেন, আপনি প্রিন্টেড সাক্ষাৎকারগুলো দেখবেন। অথচ
আন্দোলন যখন পরিচালিত হয় আমরা বারবার ক্লিয়ার করেছি, পরবর্তীতে আমরা গল্পগুলো বলেছি, আমরা ক্লিয়ার করেছি এটা সমন্বয়টা 3টা স্টেজে হয়। প্রথম দিকে মিউচুয়ালি কোঅপারেশন, কোনো কোনো কর্মসূচি তারা আইডিয়া দিলে আমরা এগ্রি করলে এটা কন্টিনিউ হইতো, পারস্পরিক সাপোর্ট হতো, কোনো আমরা আইডিয়া বললে তারা এটা এগ্রি করে পাস করতো। আমি রেফারেন্স বলছি, যেমন নাহিদ ভাইয়ের সাথে আমার রাত্রিবেলা যে তুমি কি আমি কি রাজাকার রাত 11টায় মিছিল, এটা আমার সন্ধ্যায় সিদ্ধান্ত হয়, নাহিদ ভাইয়ের সাথে কথা বলে টাইম টেবিল ঠিক হয়, আমরা আইডিয়া বলার পর ভাই এগ্রি করছে। রাষ্ট্রপতি বলা স্মারকলিপি কর্মসূচি, মাহফুজ ভাইয়ের সাথে আলাপ হয়ে ডেট ঠিক হয় এবং স্মারকলিপি খসড়া করা ফাইনাল করা, কফিন মিছিল, এরকম অনেক কর্মসূচি। আবার বাংলা ব্লকেট ওনারা বলছে আমরা এগ্রি করছি, এরকম আমরা বলছি শুরুর দিকে এরকম হয়েছে। আবার যখন ইন্টারনেট বন্ধ করে দেয় এবং সমন্বয়কদের একটা অংশকে মিসিং বা গুম বা বিভিন্ন অবস্থায় বিক্ষিপ্ত হতে হয়েছে, তখন আমাদের অনেক কিছু পলিসি মেকিং পর্যন্ত আমাদেরকে ডিল করতে হয়েছে। এটা সত্য। এবং এটা আবার যখন তারা আবার ইজি হয়, কমিউনিকেশন অ্যাক্সেস পায়, আমরা কানেক্টেড হই, তখন আবার কোঅপারেশন হয়। এটা কিন্তু সেগুলো, এটা তো আমরা ক্রেডিটবাজিও করি নাই। কিন্তু ইস্যু আসছে কখন? আপনি যখন আসিফ মাহমুদ বই লেখে এবং ছবিতে সাদিক কায়েমের ছবিটা ক্রপ করাটা সুন্দর হয় এবং এটা ব্যাখ্যা একটা দিছে, ভালো ব্যাখ্যা একটা দিচ্ছেন, এটা আমরা ইয়াতে যাই নাই। এবং পুরো গল্পে আসে, সাক্ষাৎকারগুলোতে আসে, প্রিন্টের সাক্ষাৎকার, পায়েলের সাক্ষাৎকার, সব জায়গায় এটাকে মানে মনে হয় যে এটা না বললেই মনে হয় বোধ হয় ভালো হয়। এবং যখন চলতে থাকে তখন আসলেই তখন তো ইতিহাস তো আসলে মিথ্যা দিয়ে রচিত করা যায় না, গল্পগুলো আনতে হয়, পলিসিগুলো কীভাবে হয়েছে, কীভাবে ফিল্ডে সমন্বয় হয়েছে। আমার যখন ছাত্রশক্তি তো ফেস হয়েছে বাইরে ফেস হয়েছে ছাত্রছাত্রীর যারা, কিন্তু সারা দেশে মাঠ পর্যায়ে করছে, ছাত্রদল করছে, শিবির করছে বা অন্যান্য এন্টিফেসিস ভূমিকা করছে। এখন যখন সারা দেশে যারা জেনারেল স্টুডেন্ট করছে, প্রাইভেট ইউনিভার্সিটি করছে, কই মাদ্রাসা করছে, আপনি এরপর যে কটা স্টেপ হয়েছে সেটা বৈষম্য ছাত্র আন্দোলনের পরবর্তী সংগঠন গঠন বলেন বা অন্যান্য বর্ণনা বলেন, নানান স্টেপ নানানভাবে হতাশ হয়েছে এবং রিঅ্যাকশন প্রকাশ করছে। সেদিক থেকে ছাত্রদল কিংবা অন্যান্য সারা দেশের পলিটিক্যাল ফোর্সকে ইউনাইটেড করা এবং হচ্ছে জায়গায় জায়গায় মুভমেন্টকে, আন্দোলনকে এভাবে পুলিশের বিরুদ্ধে এই যে গুলির বিপরীতে দাঁড়ায়, এটা ছাত্রদল বা শিবিরের পক্ষে যতটা সহজ কোঅর্ডিনেট করা এবং ইন্টারনেট ব্ল্যাকআউট অবস্থায় নেটওয়ার্ক ডেভেলপ করে, এই জিনিসটা তো স্বাভাবিক তাদেরকে এই জায়গাটা গল্পে আনতে হবে। তো আপনার গল্পে বললে যদি হয় ক্রেডিটবাজি হয়, আপনি যখন টানা 3-4 মাস 5 মাস যখন এটা মাইনাস করে দিচ্ছেন, তখন তো তাকে সত্যটা বলতে হয়। মিথ্যার উপর যখন ইতিহাস রচিত হইতে থাকে, প্রিন্ট হইতে থাকে, মানুষের সাথে বলা হইতে থাকে, তখন আমাদের বলতে হয়। বলার সময় এখন বলতেছে যদি এমন হইতো মুভমেন্টের পরপর আন্দোলন গণ-অভ্যুত্থান শেষ হওয়ার পর যদি বলতে সবাই আমরা বসি একটা সমন্বিত ইতিহাস বর্ণনা করি, এটা চেষ্টা করা হয় নাই। বরং কিভাবে এটা কর্নার করে ফেলা হয়, কিছুক্ষণ ছাত্রদলকে সরাই দেওয়া, কিছুক্ষণ শিবিরকে সরাই দেওয়া, কিছুক্ষণ আরেকটাকে সরাই দেওয়া, এবং সবকিছু কেউ একজন মানে মাস্টারমাইন্ড হয়ে যাওয়া। একটু আগাচ্ছি এই মাস্টারমাইন্ডের জায়গা থেকে, এই নারেটিভ কারা হাজির করছে, এটা তো মাস্টারমাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস মাহফুজ আলমকে পরিচয় করে ধরলাম, কিন্তু যখনই সাদিক কায়েমকে অস্বীকার করতে চাইলো তারা, বা তারা খুব বেশি যেভাবে আপনারা হাইলাইট করতে চাচ্ছেন সেভাবে যখন হাইলাইট করা হচ্ছে না, তখন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে সাদিক কায়েমের ভক্তরা এমনভাবে হাইলাইট করছে, সেটিও একটু বেশি হয়ে যাচ্ছে কিনা। আমি কোনো এখানে আসলে কোনো সাদিক কায়েম, কোনো আবু বাকের, কোনো নাহিদ ইসলামের ব্যক্তিগত ক্যারিসমেটিক রুলের কারণে আন্দোলনের মুভমেন্টে সফল হয় না, ক্লিয়ার কথা। এখন সাদিক কায়েমের ব্যাপারে এই সিম্প্যাথিটা তৈরি হয়েছে কেন? মুভমেন্টের লম্বা সময় যখন তিনি একদম আউট অফ ডিসকাশন ছিল, মাইনাস ছিল, অন্য গল্প আসছে, মানুষ এটার একটা দীর্ঘদিনের মানে ইনফরমেশন না জানার যে চাপা ক্ষোভ, সেটা হয়তো বহিঃপ্রকাশ করছে। কিন্তু আমি কাউকে এভাবে আলাদা মাস্টারমাইন্ড বানানো, ইমাম বানানো, কাউরে একদম সুপ্রিম পর্যায়ে নিয়ে আসা আলাদা করে এইভাবে পক্ষপাতী না। প্রাইভেট ছাত্রদল, শিবির, কওমি মাদ্রাসা শিক্ষার্থী সবাই সমানভাবে যার যার রোল প্লে করছে। চমৎকার একটা কোঅর্ডিনেশন শিবিরের সুযোগ হয়েছে, পলিসি মেকিং এ ইয়া করা, ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পরে এটা কোঅর্ডিনেট করতে সুযোগ হয়েছে, ফিল্ডে সমন্বয় করার সুযোগ হয়েছে, ছাত্রদল সমন্বয় করছে ফিল্ডে, মাঠে, সব জায়গায়। এটা আমাদের সুযোগ হয়েছে, এটা আমরা জাস্ট গল্পটা বলি। কিন্তু এটা আমাদেরকে পলিটিক্যাল অর্গানগুলোকে মাইনাস করে দিয়ে নন পলিটিক্যাল আন্দোলন হিসেবে দেখানো দুঃখজনক। যে প্রশ্নটা এপাশ থেকে এসছে, এবং আমি গতকালকে দেখলাম সাদিক কায়েমের ভিডিওটা হয়তো পুরনো, কোনো একটা বক্তব্য দিতে যে সাদিক কায়েম খুব কান্না করছে এবং বলছে যে 16 বছর তারা রাজনীতি করতে পারেনি, পরিচয় দিলেই মেরে ফেলা হতো, সে কারণে হয়তো আমি ধরে নিলাম গোপনে রাজনীতি করতেন আপনারা। কিন্তু এখন আপনারা কেন গোপনে রাজনীতি করছেন? গোপনে রাজনীতির সংজ্ঞাটা কি আমি আসলে বুঝতে পারছি না। যেখানে আমার এই যে আজকে যে টিএসসিতে আয়োজন হলো, এটা যে 3 দিন ব্যাপী বড় আয়োজন, এর আগে যে ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম করা, এর আগে যে কুরবানির ফেস্টিভ্যাল আয়োজন করা, 20 দিন ব্যাপী ইফতার প্রোগ্রাম চালায় যাওয়া, হলে আমাদের প্রত্যেকটা হলে প্রশাসনকে ডিল করার জন্য আমাদের প্রতিনিধি যারা এখন মানে আমাদের সাথে জয়েন করছে, কাজ করতেছে, তাদেরকে অ্যাক্টিভলি পারফর্ম করা, এই যে রুমে রুমে গিয়ে আমাদের প্রোগ্রামে ইনভাইট করতেছে লোকজন, সব জায়গাতে আমরা আমাদের কাজ করতেছি। এবং কোনো কাজে আমরা তো বলেছি আমাদের ছাত্রদল বাকশাসের কমিটির যে স্ট্রাকচার, পলিটিক্যাল কমিটি যেভাবে দেয়, আমাদের সিরিয়ালটা সেম, আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের সাথী সদস্য বৃদ্ধি। আমি তো মনে সাইডলাইনে পড়ে আছি, আমি এরপরেই যাব, এইবার সবাইকে বেশি সময় দিচ্ছি, আপনাকেও বেশি দিচ্ছি। সাথী সদস্য
সদস্য বৃদ্ধি এবং অন্যান্য স্ট্রাকচার ডেভেলপ করা, যেভাবে সাংগঠনিক স্ট্রাকচার দাঁড় করা, সেভাবে দাঁড়ালে আমরা সবকিছু ইনশাল্লাহ, আমি তো যেমন আমরা শুরুতে তো হলে সব কাজ করতে পারি নাই, আমরা ধীরে ধীরে ইউনিভার্সিটি। আচ্ছা, আপনার কাছে এরপরে আরেকটা প্রশ্ন একটু যাই, এরপরে আমরা একটু প্যাসিভাইজনের পরে যদি মানে গুপ্তের আলাপ করেন, তার মানে আপনারা এখন সব জায়গায় প্রকাশ, আপনাদের কোনো গোপন কর্মী নাই। গুপ্ত সংগঠনের পার্থক্যটা একটু আপনি দেন, আপনাদের এখন কোনো গোপন নাই, আমাদের সব প্রতি প্রকাশ্যে। হলে প্রতিনিধিরা যদি প্রবেশের সাক্ষাৎ করে এগুলো ফেসবুক মানে ফেসবুকে আপলোড দেয় পাবলিকলি সবগুলো প্রোগ্রাম। আপনি আমার প্রোগ্রামে আসেন না, আজকে প্রোগ্রামে টেস্ট থাকতেন, আমার সব মেম্বারকে দেখতেন না, আপনি আমার কুরবানির প্রোগ্রামে আসলে দেখতেন না, হলের প্রোগ্রামে আসলে দেখতেন না, মানে সব জায়গায় প্রোগ্রামে আসলে দেখতেন না। তো আপনি তো এখানে আসেন না, শুধু ছাত্র শিবির তার কোনো শহীদের সংখ্যা উল্লেখ করেনি, নামও মেনশন করেনি, কিন্তু এটি তারা বলছে যে কারণই করেনি, ক্রেডিটের রাজনীতি করবে না। তাহলে কেন আমরা সোশ্যাল মিডিয়ায় ক্রেডিট দেখছি? আবু বাকের মজুমদার যেটি বলল যে বিভিন্ন ফেক পেজ থেকে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। ছাত্র শিবির শহীদের সংখ্যা প্রকাশ করেনি, সেটা হচ্ছে সব শহীদকে আমাদের ওন করার জায়গা থেকে। আর বাকি গল্পগুলো কেন আসছে ক্রেডিট রাজনীতি বলে মেনশন করতে, সেটা হচ্ছে মিথ্যা ইতিহাস রচিত হচ্ছিল। এই আন্দোলনটা যে কত ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যে দিয়ে গেছে, ধরেন যে আমাদের নাহিদ ইসলাম বা আবু বাকের মজুমদার বা হচ্ছে ওনাদের সাথে যারা বন্দী ছিল, তোর ক্রিটিক্যাল মোমেন্ট আমরা কেমনি গেছে ওনারা জানেন না। তখন বাইরে এসে আমাদের কাছে শুনতে হবে, তো শোনার পরে যদি এটা গল্প বাইরে বলতে না দেয়, ওনারা না বলে, আমাদের বলতে হবে না? তো ইতিহাস যদি মিথ্যা রচিত হয়, আমাদের দায়িত্ব কি সত্যটা বলা। এখন আপনি বলেন যে আমাদের এই আন্দোলনের এই গণ অভ্যুত্থানের গল্প বলছি, আমি ফরহাদ কোনো একটা গল্প বলছি, মিথ্যা বলছি, বলেন যে এই গল্পটা মিথ্যা বলছি, তাহলে আমি আমার ব্যাখ্যা দেব। আচ্ছা, আমরা একটু আমান, আপনি হয়তো কষ্ট পেয়েছেন, আপনাকে দিয়ে এই পর্বটা শুরু করেছিলাম, এই পর্বের শুরুতেই ছিলেন আপনি, আবার আপনার কাছে আসছি। সেটি হচ্ছে এই, আপনার কাছে কি মনে হয় ক্রেডিটের রাজনীতি কি অনৈক্যের মূল কারণ, নাকি এই আমি যে প্রশ্নটি বাকিরেও করেছিলাম একটু স্পষ্ট উত্তর দিয়েন, নাকি এই ক্রেডিট মানে এই ডাকসু নির্বাচন কেন্দ্রে কি এই ক্রেডিটের রাজনীতি শুরু হলো? না না, কিসের ডাকসু তো অনেক পরে। এখন যে রিসেন্ট যে আলোচনা, আমি বলি আপনাকে প্লিজ, মানে আমি একজন মুসলমান হিসাবে তো একজন মানুষের দ্বিতীয় জীবন মানে এটা কোরআন বলছে সম্ভব না। মানুষ একবারে দুনিয়া আসছে, আবার একবারে চলে যাবে। এই যারা জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন, এদেরকে যদি আল্লাহ প্রাণ দিত যে তোমরা আবার বাংলাদেশে গিয়ে তোমাদের কি বলার আছে বলো, তাহলে এরা এসে এই যে যারা ক্রেডিট দাবি করতেছে, ক্রেডিট বাজি, ক্রেডিট, এদের বিরুদ্ধে আন্দোলন করতে সর্বপ্রথমে, ঠিক আছে? যেটা মধ্যে মারা যাওয়ার আগেই তার স্ট্যাটাসে আমরা, হ্যাঁ, আপনি দেখেন যে যেই একটা ছেলের ছবি দেখলাম যে এক হাতে পতাকা আর এক হাত কাটা, ঠিক আছে? আমরা এখানে দেখেছি এই গণঅভ্যুত্থানের এমন কিছু মহাকাব্যিক উপাখ্যান বিষয় রয়েছে যেগুলি আপনি এই রকমের ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও সেই বিয়োগান্তক ঘটনাগুলি মানুষের চোখের পানি ধরে রাখা যাবে না। যে আপনি সাভারে একদিন যে মায়ের সন্তানকে পুড়িয়ে মারা হলো, যেটি আপনি আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন যে কারবালার ঘটনাকে হারমোনিতে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, বেশ কয়েকজনকে একটা ভ্যান, এবং তার মা ছিল আপনার নার্স, আপনার এনাম মেডিকেলে। তার বারবার লাশ আসতেছিল, সে বারবার ফোন দিচ্ছিল যে তুমি গুলিবিদ্ধ অনেক লাশ আসতেছে, তুমি ওখান থেকে চলে আসো। তো সে বলছে, মা তুমি তো শুধুমাত্র তোমার সন্তানের কথা চিন্তা করতেছো। কয় না না, যে আন্দোলনে অনেক লাশ আসতেছে। একটা পর্যায়ে তার সন্তানের ফোন বন্ধ, এবং সে খুঁজতে খুঁজতে দেখলো যে তার থেকে যখন জ্বালিয়ে দিয়েছে তার হাতে ওই যে মানে নর্মাল ফোনটা, বাটন ফোন, সেই ফোনের একটা অংশ রয়ে গিয়েছে আর কি, তার একমাত্র সন্তান। সে কোন জায়গায় কার কাছে ক্রেডিট বেড়ে, কে সাদিক কায়েম, কে আপনার মাহফুজ আলম, কে ইত্যাদি, এরা তো সবাই চেয়ার পেয়েছে, এরা বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে অনেক কিছু উপভোগ করতে পারতেছে। কিন্তু যে অসংখ্য আছে যে যাদের চোখের দৃষ্টিশক্তি এখন পর্যন্ত যারা বাংলাদেশকে দেখতে পারতেছে না, এদের আপনি বিবেককে প্রশ্ন করেন। ক্রেডিট নিয়ে যে আপনি এই যে জাতীয় একটা টেলিভিশন আমরা সময় নষ্ট করলাম, এই জন্য আমাদের বিচার হওয়া উচিত। আপনাদের ক্রেডিট আমাদের ক্রেডিট নেওয়ার জন্য মানুষ রাস্তায় নামে নাই। যে একটা পর্যায়ে কোন সমন্বয়ক, কোন ছাত্র নেতা, কারো কোনো আন্দোলনের নিয়ন্ত্রণ ছিল না। মানুষ দেখা গেছে গুলি করতেছে, দৌড় দিয়েছে, ঠিক আছে? এটা আপনার বাকি দুজনও একমত। হ্যাঁ, তো একমত হলে আমাদের আলোচনাটা একদম। আপনি এই জন্য মূল লাইনে একটু আপনি যেটা কথা বলছেন ওইখানে আরো একটু আগাই। সেটা হচ্ছে আপনার কাছে, যেহেতু আপনি একটা বড় ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ একটি পদে আছেন, ক্রেডিটের রাজনীতি আমরা আলোচনা বাইরে যাই। অন্তত 5 আগস্টের পরে যদি এই বাংলাদেশে কিছু হয়ে থাকে, সেটি হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। তার আগে যদি ডাকসু, জাকসু, রাকসু, চাকসু হয়, সেটিও নিশ্চয়ই বড় একটি সাফল্যের জায়গা হবে। তো সেই জায়গায় আপনি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে, আপনারা যেহেতু প্রধান 3টা ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা এখানে আছেন, আপনাদের 3জন কাছে এটি জানতে চাই যে ছাত্র রাজনীতি নিয়ে এই যে বিভাদ সংগতের পথে যাবে, না
একটু একটু হলেও শেষ পর্যন্ত আপনারা এই জায়গায় একমত থেকে নির্বাচনটা উঠে দেখুন, আমি কথা বললে এস এম ভরাত মনে করবে কি, দেখো বারবার আক্রমণ করেছে, আক্রমণ না। 5ই আগস্ট পরবর্তী সময়ে 8 আগস্ট পর্যন্ত 3 দিন এর দেশে কোনো সরকার ছিল না। সেই সময় বাংলাদেশের যে মানুষগুলি বাংলাদেশকে ধারণ করে গণঅভ্যুত্থান ঘটাইছে, তারা নিজ দায়িত্বে এদেশের নিরাপত্তা কর্মী হয়ে গিয়েছিল সব জায়গায়। সে দলমতের ঊর্ধ্বে উঠে গিয়ে প্রত্যেকটা দলের শীর্ষ নেতারা কাজ করেছে। হয়তো বা আমি মানে জামায়াত ইসলামের বিরুদ্ধে করতে পারি, তারা আমাদের বিরুদ্ধে করতে, কিন্তু এই বিষয়ে সবাই আন্তরিক ছিল। কিন্তু সেই সময় একটি সংগঠন, আমরা যে মনে করেন যে লিস্ট দিয়েছি 142 জনের, পরবর্তীতে এটা কোন সময় আসছে দেখেন। এই যে ফরাদ যেটা বললো বাকের মজুমদারের কথার উত্তরে, যে ওনারা ক্লারিফাই করেছে দায়িত্বশীল জায়গা থেকে যে এগুলি তারা বলে নাই, কিন্তু তাদের কৌশলটাই হচ্ছে একটা অপকৌশল। কিরকম, যে আপনি পেজগুলো দিয়ে লেখালেখি করাবে, ওইটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়ার পরে, এস্টাবলিশ হওয়ার পরে তারা একটা ন্যারেটিভ দিবে যে এটার সাথে আমাদের কোনো সংযুক্তি নেই, এটা আমরা করি নাই। আমাদেরকে আমি বলা হলো যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন ছাত্রদলকে উদ্দেশ্য করে বারবার। এবং আমি এই বক্তব্যের বিরোধিতা করছি। আপনি শুনেন, আপনাদের সমস্ত পেজগুলি থেকে আজকে আপনার জুলাই ঘোষণাপত্র যাচ্ছে কিন্তু না, এই যে দোষারোপের রাজনীতি, ত্যাগের রাজনীতি, ঠিক আছে, সেটার কথা বলতেছি। আপনি যদি কিছুই না বলতে পারেন তাহলে তো হবে না। এই যে বুদ্ধি, কিছু গ্রামে কিছু লোক আছে সকালবেলা বাজারে উঠে বুদ্ধি বেচা কিনা করে, বুদ্ধি বিক্রি করে, আবার বাজার করে, আবার বাসায় এসে বউয়ের কাছে আবার কয় যে এত বুদ্ধি খাটাইয়া তারপরে আসছি। কিন্তু ওই লোকগুলিকে গ্রামের সহজ সরল মানুষ বুঝে যে এই লোকটা বুদ্ধি বেচা খায়, তারা কিন্তু কেউ পছন্দ করে না বুদ্ধি বিক্রি করে খাওয়ার লোক। কিন্তু সে মনে করে আমার বুদ্ধি মনে হয় কেউ বুঝতেছে না। আপনি যে এই কৌশলের আশ্রয় নেন, এইখানে 5 আগস্ট পরবর্তী সময় দেশ খুব ভালোই চলতেছিল। এই যে ছাত্র রাজনীতি চলবে না বলে সাধারণ শিক্ষার্থীর বেশ ধারণ করে যে মনে করেন যে একটা পক্ষ রাজু ভাস্কর যে দাঁড়ায় গেল, বিভিন্ন ক্যাম্পাসে দাঁড়ায় গেল সুবিধাজনক অবস্থায়, পরবর্তীতে দেখলাম তারা অনেকে ইসলামী ছাত্র শিবির। এই রাজনীতির জনক হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। না, আপনি বলেছেন সর্বশেষ মনে করেন তিতুমির কলেজ ছাত্র দলের সেক্রেটারি মুনতাসির, সে কিছুদিন আগে পোস্ট দিয়েছে যে সবাই নেমে পড়ুন, এখানে রাজনীতি চলবে না। পরবর্তীতে দেখলাম যে সে শিবিরের তিতুমির কলেজের সেক্রেটারি হিসেবে আবির্ভূত হলেন। এই যে ডাবল স্ট্যান্ডার্ড ভাই বাংলাদেশের মানুষ বুঝে, দয়া করে এখান থেকে ফিরে এসে সবার একটা আত্মপ্রকাশ ঘটান যে না, আমার এই কলেজে এই শিবির আছে, এই হলে এই শিবির আছে, আমরাও দেখি। আমরা মনে করেন বাংলাদেশের ছাত্রলীগের ভয়াবহ টর্চারের সময় যে 15 বছরের দিন পার হয়েছে, অনেক আপনাকে তো কেউ নৌকার স্লোগান দিতে বলে নাই। আচ্ছা, আমরা একদম শেষের দিকে আছি। আপনি একটু শেষ করেন, তারপরে আমরা পরে আগাবো, যেহেতু আমি প্রশ্নটাই যাচ্ছেন না। এই যে বাকের মজুমদার যেটা বলেন, আমি ছাত্র দলের নামে আমার পরিচয়ে রাজনীতি করছি, আমাদের উপর বহুবার হামলা হয়েছে, বহু মামলা হয়েছে, বহু জুলুমের শিকার হয়েছি, আপনাকে কেন নৌকার স্লোগান দিয়ে? এবং শিবির একমাত্র সংগঠন যার কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত গত 15 বছরের সময়টাতে বন্ধ করা ছিল। আমার এখনো 7টা শাখার দায়িত্বশীলকে আমার কেন্দ্রীয় সভাপতি থেকে সাধারণ বাইরের নিবেদন দেয়। এটা একমাত্র সংগঠন। আপনি ছাত্রলীগের পদ নিলেন কেন? এটা বারবার ক্লিয়ার করছে, বারবার অসংখ্য। আচ্ছা, আপনার ছাত্রলীগের কোনো পদ ছিল না? আমার বক্তব্য ক্লিয়ার করার পরে যে বক্তব্য, আচ্ছা এই বক্তব্যে প্রশ্ন আছে কিনা আমি আপনার টাইম নষ্ট করব না, কারণ আমার ভিডিও কমপক্ষে 100 পাবেন ইউটিউবে, এটা রিপ্লাই আমি শুনেছি। তারপরে আপনাকে তো ছাত্রলীগের পদ নিতে বলে না কেউ। কেউ এরকম আছে, এরকম অসংখ্য শিক্ষার্থী আছে যাকে তো জোর করে টেবিল থেকে নিয়ে আসে। আমি আপনাকে বলতেছি আমার বক্তব্য যেটা রিপ্লাই দিয়েছি, সেই রিপ্লাইয়ের পরে আরো কোনো প্রশ্ন স্লোগান দিয়ে তো পরে সাদিক কায়েম হইতে কেউ বলেন আপনারা। আপনি তো নৌকার স্লোগান দিচ্ছেন, আপনি নৌকাকে ধারণ করছেন, নৌকার টি-শার্ট পরছেন, এগুলি ছাড়াও অসংখ্য শিক্ষার্থী ছিল। শুনেন, এখন ব্যক্তি সাদিক কায়েম যখন প্রথম বর্ষে আপনার ছাত্র দলের বিএনপির দলীয় সাপোর্টের কারণে, কেন্দ্রীয় অফিস থেকে সবকিছু ইন্টারনালি ভালো পারফর্ম করার কারণে এবং আপনারা বাইরে আলাদা ব্যাখ্যা দিতে পারার কারণে যেই পরিস্থিতি বুঝছেন, আর ব্যক্তি সাদিক কায়েম যে খাগড়াছড়ি থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে আসে মাত্র ঢুকছে, তাকে যখন জোর করে গলা ধরে নিয়ে যাওয়া হয়, সে যখন তার জীবন ভয়, সে যখন দেখে আগের বছর আবরার হত্যা করতে, পরের বছর হত্যা করতে, আমরা একদম শেষে চলে আসছি। এবং সেই সাদিক কায়েম যখন পরবর্তীতে এই জুলাই গণঅভ্যুত্থানে বড় ভূমিকা রাখে, আপনি তার এত বড় ভূমিকার চাইতে এত বড় ভূমিকা এক পাল্লায় রেখে, আর ওই যে তাকে ফোর্স করে যেটা করছে সেটাকে আপনি ইয়া করেন। এটা আপনার হয় ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশনকে আমি কোশ্চেন নিশ্চয় করব। আপনি ছাত্রলীগের যদি বিচার হয়, ওই সময় যারা আজকে শিবিরের যারা ওই সময় ছাত্রলীগ হয়ে কি করলে, আচ্ছা আমান, কি করলে সংঘাত কমবে বলে মনে হয়? এই তো এই ন্যারেটিভ তো তারা শুরু করছে না, তাদেরটা বাদ দেন, আপনি বলেন কি করলে কমবে। এখন আমরা তো ওই বার্তা তো দিয়ে আসছি। আপনি আপনার রাজনীতি করেন, প্রকাশ্য করেন, আপনি এই যে দুষ্টমি শয়তানি না করলেই তো হলো, ঠিক আছে। আর ইউনিটির জন্য কি করণীয়? একটা বয়ান মানুষকে দিয়ে দেওয়াবেন, আবার নিজে আবার খণ্ডন করবেন, না এই বিষয়ে আমরা কিছু জানি না, এটা তো হতে পারে না।
একটা এই যে ক্যারেক্টার মানে অ্যাসাসিনেট করা, আমরা দেখেন এই যে শুনেন গালি দেওয়া যে কবিরা গুনাহ, ওনারা তো মনে করেন যে ইসলামী সংগঠন, আপনি আপনি 1 মাস মনে করেন জামাত শিবিরের পক্ষে বললেন, আপনি 1 সেকেন্ড বিরোধিতা করেন, গালির আপনি এত গালি খাইবেন একেবারে মনে করেন আইএসটি অনুমোদিত একে অপরের বিরোধিতার স্ট্যান্ডার্ড আপনি মিলাবেন। আমরা আর সাইডে না যাই, আমরা একটু বাকি ছাত্র দলের লিডাররা যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, ওকে আমরা একটু যে ল্যাঙ্গুয়েজে কথা বলে এই ল্যাঙ্গুয়েজ আমরা একটু বাকির কাছে যাই। বাকির আপনার কাছে ছোট্ট রাকিব ভাইকে দেখছি, অন্যদেরকে দেখছি যে ল্যাঙ্গুয়েজ আপনার কাছে দুইটা প্রশ্ন করছিলাম, আমার আগাইতে পারছি না কারণ আমরা সাইড টক এত হচ্ছে, আপনি একটু প্লিজ। আচ্ছা, আমি প্রথমেই ফরহাদ ভাইকে বলবো যে রাজনৈতিক দলীয়ত্বের কথা ভাই বলেছে, আমি মনে করি যে সবচেয়ে বাংলাদেশের রাজনৈতিক দলীয়ত্ব হচ্ছে বাংলা ইসলামী ছাত্র শিবিরের, কারণ ইসলামী ছাত্র শিবির এখন পর্যন্ত অভ্যুত্থান পরবর্তী সময় সবচেয়ে বেশি রাজনৈতিক দলীয়ত্বের তারা হচ্ছে যে তাদের প্রমাণ দেখিয়েছে আমি মনে করি। কারণ হচ্ছে যে 1 নম্বরে তারা যে রাজনীতি করে, তাদের এই রাজনৈতিক যে কর্মী এবং যাদের যে নেতৃবৃন্দ আছে সবাইকে এখন পর্যন্ত অল পর্যায়ে তারা সেটা এখনো সেটা অফিসিয়ালি দেখানো হয় না। উনি যেহেতু রিপ্লাই দিয়ে গ্রহণ করে ছোট ছোট টিম করে যে কাজ করার আলাপ দেওয়া হয়, এরা কারা এখন পর্যন্ত হলগুলোতে টিমগুলো প্রকাশ করে, সমস্যা কোথায় এখানে? আপনার কথার সময় আমি কথা আমি একটু কথা বলি। তো আমি মনে করি যে এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে বড় রাজনৈতিক দলীয়ত্ব। ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে বড় রাজনৈতিক দলীয়ত্ব হচ্ছে সে এই ছাত্র সংগঠনের এখানে বিভিন্ন লোকজন আছে ক্যাম্পাসে, আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থী সে এখানে মোরাল পুলিশিং করে। আমরা দেখেছি এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলগুলোতে 50% নারী শিক্ষার্থী থাকতো, সেই নারী শিক্ষার্থী আমরা দেখেছি যে চাপে চুপে এখানে যে হচ্ছে যে মোরাল পুলিশিং এর শিকার হইতে তারা সেই ধরনের। এবং তাদের আমি মনে করি যে এই যে তারা যে ইসলামিক রাজনৈতিক বয়ানে যে রাজনীতি করে, এখানে ইসলাম শুধু যে ফরহাদ ভাইরা করে বিষয় কিন্তু এরকম না। আমিও একজন মুসলমান, আমি একজন ধর্মীয়, আমার পরিবারও ধর্মচর্চা করে, আমিও ধর্মচর্চা করি যতটুকু সাধ্যমতো আছে। কিন্তু ওনারা যেভাবে ওনাদের বিরুদ্ধে গেলে কারো একদমই খুব বাজেভাবে গালিগালাজ করা, ফেক আইডি দিয়ে, ফেক পেজ দিয়ে, এগুলো আমি মনে করি যে রাজনৈতিক দলীয়ত্বের বহিঃপ্রকাশ। রাজনৈতিক দলীয় হচ্ছে সেটা যখন কাউকে পলিটিক্যালি কাউন্টার দিতে হলে তার ফেক আইডির প্রয়োজন হয়। রাজনৈতিক দলীয়ত্ব রয়েছে যারা বট আইডির উপর নির্ভরশীল। রাজনৈতিক দলীয়ত্ব হচ্ছে ওইটা যারা বট পেজ দিয়া এইসব প্রপাগান্ডা ছড়ায়। তো উনি যে রাজনৈতিক দলীয়ত্বের কথা আমাদেরকে বলেছে, আমি মনে করি যে ইসলামিক ছাত্র শিবির অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতির বিরোধিতা করে বিভিন্ন সিস্টেমেটিক ভাবে সবচেয়ে বড় দলীয়ত্বের প্রকাশ তারা দেখিয়েছে। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি প্রশ্ন করেছিলেন যে হ্যাঁ ছাত্রলীগকে বৈধতা দেওয়া হয় কিনা, কাদের ভাই যে ধরনের, কাদের ভাইয়ের নামটা আসবে সবাই যেহেতু জানে, এটা তো ইস্যুর কিছু নাই। এখানে খুবই উনি সুস্পষ্টভাবে বলেছে ছাত্রলীগ তো আগ্রাসী সন্ত্রাসী ছিল, তারা গেস্ট রুম গণরম করেছে, শিক্ষার্থীদের উপর আক্রমণ অত্যাচার করেছে। কিন্তু সেখানে অনেক ক্ষেত্রে তিনি দেখেছেন তার ব্যক্তিগতভাবে, তিনি হয়তো জানেন, আমি আসলে তো শিবির সম্পর্কে ডিটেল আইডিয়া নেই, তিনি অনেকগুলো প্রমাণও দিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে দেখেছেন যে অনেক শিবির তারা এই ছাত্রলীগের মধ্যে ঢুকে শিক্ষার্থীদের উপর অত্যাচার করেছে। ছাত্রলীগ তো করেছেই, আমি আপনাকে অনুরোধ করবো ফরহাদ ভাইকে, আমি বলে শেষ করিনি। তো এখানে কাদের ভাই তার যে নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং তিনি যেভাবে দেখেছেন ওনার কমিউনিটির মধ্যে, তিনি সেটা সেখানে দেখিয়েছেন। আপনি আরেকটি বিষয় বলেছেন যে মাহফুজ আলম উপদেষ্টা উনি বিভিন্ন পর্যায়ে শিবিরকে মনে করেছেন, সেটা অবশ্য আপনারা তিনজনই সম্মিলিতভাবে উত্তর দিয়ে দিয়েছেন যে সবাই চালিয়ে নিয়েছে, সাধারণ সেটা এক্স্যাক্টলি। এখানে শুধু মানে আলাদা করে শিবিরকে গ্লোরিফাই করার কিছু নাই আমার মনে হয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে হলে থেকে আমি এটা একটু বলতে হয়, তাহলে আমার আসলে আমি দেখেছি যে শিবির গত 1 বছরে যে ধরনের প্রোগ্রামগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, বিশাল বিশাল বাজেট ভাই। আমরা তো প্রোগ্রাম নামাইতে গেলে প্রোগ্রাম নামাইতে পারি, সত্য কথা সেটা, আমাদের ভাই টাকা পয়সা নেই, আমরা যেখান থেকে বাজেট নিই খুবই স্বল্প বাজেট। আজকেও আমার একটা প্রোগ্রাম আমি ম্যানেজ করতে যে আমার কাছে টাকা নেই। তো এই ধরনের পরিস্থিতির মধ্যে আমরা যাইতেছি। আমি দেখলাম শিবির যথেষ্ট কোটি কোটি টাকার প্রোগ্রাম করছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সারা দেশে হয়তো আর অনেক টাকা তারা খরচ করে। তা আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরে যদি 500 কর্মীও থাকে বা ছাত্রলীগের সময় ছিল, যারা ছাত্রলীগের মধ্যে থেকে ছিল, বা 200-300 হইতে পারে, আমি শিওর না, ওনারা কি বাইরে থেকে রাজনীতি করতে পারতো না? পারতো তো। আমি কেন তার আসলে যে নৌকার মিছিল দিতে কেউ ছিল না কাদের যে অভিযোগ দিয়েছে সে অভিযোগ একেবারে ভুয়া অভিযোগ। না এটা আপনারা ডিবাঙ্ক করেন। আচ্ছা আপনি আমার কথা ভাই, প্রত্যেকটা ডিবাঙ্ক করা হয়েছে। না সাদিক ভাই ব্যক্তি সাদিক ভাইয়ের অভিযোগ আসছে, এখানে আপনারা যখন এখানে ছাত্রলীগকে বৈধতা দিয়েছেন ক্যাম্পাসে, তখন ভাই আমার হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ। যখন আপনারা, এটা আমার কষ্ট লাগে, কাকে বৈধতা দিয়েছে? আপনারা যখন কি আপনাদের পোলাপান ছাত্রলীগের মিছিল করছেন হলের মধ্যে, আপনারা বলেন না তখন পরিচয় গোপন করতেছে, পরিচয় দিতে পারে নাই। আপনি পরিচয় দিতে না পারেন, ছাত্রলীগের হাত কিছু কেন শক্তিশালী করছেন? এই প্রশ্ন তখন যে হ্যাঁ ছাত্র শিবিরের উপর আমার জনশক্তিকে এসএম হলে চোখ উপড়ায় ফেলা হয়। আচ্ছা আপনি জাস্ট 2 মিনিট বলবেন, তারপরে 1 মিনিট শুনে আমরা শেষ করব। এক্স্যাক্টলি আমি বলতে চাচ্ছি যে শিবিরকে যখন অত্যাচার করা হয়েছে, সবসময় আমরা এর বিপক্ষে দাঁড়াইছি, অত্যাচার বিপক্ষে দাঁড়াইছি। কারণ শিবির ট্যাগিং দিয়া ভাই, কারণ শিবির ট্যাগিং দিয়া যদি ছাত্রলীগ অত্যাচার করে সেখানে আমরা বিপক্ষে দাঁড়াইছি। সবসময় এইসব মামলার আমরা বিরুদ্ধে ছিলাম। কিন্তু আমার কথাটা হচ্ছে, যখন এত বড় সংগঠন, তাদের এত বড় ম্যানেজমেন্ট সিস্টেম আছে, তাদের কেন হলের মধ্যে যে ছাত্রলীগ হাতে শক্তিশালী করতে হয়েছে? এই প্রশ্ন হচ্ছে আমার ফরহাদ ভাইয়ের কাছে। আমি জানি না ইসলামী ছাত্র শিবির ওরা যে পরিমাণ টাকা পয়সা খরচ করে, তারা যদি ওই টাকা আগে খরচ করতো, এই
এক বছর কি আরো বহুত বছর হচ্ছে যে তাদের পোলাপানকে তারা বিভিন্ন ম্যাচ রেখে কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। তারা কেন ছাত্রলীগের হাতকে শক্তিশালী করছে, এটা আমার একটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওনারা এখন যারা না আমি এটা বলতেই হচ্ছে, কারণ ভাই যেটুকু কথা বলছে এটা আমাকে আসলে আহত করছে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে ওনারা এখানে যারা জুলাইয়ের একদম ফ্রন্ট লাইনের এবং সকল কিছুর ঊর্ধ্বে যায় জীবন মৃত্যুর সামনে রেখে তারা দাঁড়াইছে। হ্যাঁ, শহীদরা তো শহীদ হয়েছে। যারা লিডারশিপে যখন আমরা সমন্বয় কমিটি করতে গেছি, অনেকে নাম দিতে চায় না, অনেকে দিতে চাইছে, অনেক কিছু হয়েছে, অনেক ধরনের ইকুয়েশন সেখানে আমরা দেখছি শুরুতে। কিন্তু তাদেরকে অনেককে দেখলাম যে ওনারা বিভিন্ন ফেক পেজের মাধ্যমে এই গাদ্দার টাদ্দার এইসব হচ্ছে ট্যাগিং করতেছে, এগুলো দিয়ে সবার আগে বিভাজন করতেছে ওনারা। এখন এসে হচ্ছে যে মায়া কান্না দেখালে তো হবে না। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন নেগেটিভ পুশ করেন এবং শিবিরের বাসার খেলা পেজের মতো পেজ থেকে এইসব এগুলো পোস্ট হয়, আমাদের সময় শেষ, আমরা 1 মিনিট আমরা দেখি সাদিক ভাই সরাসরি কিভাবে একজনকে উদ্দেশ্য করে জুলাই গাদ্দার বলে তিনি ট্যাগিং করছেন। তো সাদিক ভাইরে যখন পাল্টা কেউ ট্যাগিং করবে তখন আসলে মায়া কান্না করে আসলে কোনো লাভ নাই। ওকে, আপনি একটু 1 মিনিট একটু শেষ করবেন যদি আমাদের সাথে সময় নেই। হ্যাঁ, জুলাই গাদ্দার ট্যাগিং নিয়ে কথা বলছে। যখন একজন ব্যক্তি সরাসরি 15 জুলাই ছাত্রলীগের যে আক্রমণ ক্যাম্পাসের উপর, যেখানে মানে সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে, নারী শিক্ষার্থীরা হয়েছে, আমাদের জনশক্তিরা রক্তাক্ত হয়েছে, সেই জায়গায় সেই আক্রমণের দায়ভার শিবিরের উপর চাপাই দেওয়া এবং বাকশাসের বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দ, এইটার মতো ঘৃণিত কাজ। এবং না না, এটা আপনি ভুলভাবে রিপ্রেজেন্ট করতেছেন, এটা একদমই ভুল, এটা একদমই ভুল রিপ্রেজেন্ট। উনি বলছে যে এখানে কয়েকজন, আচ্ছা আমাদের সময় নেই, আমরা অনেকগুলো প্রশ্ন আসছে, এটা ভুলভাবে রিপ্রেজেন্ট করতেছেন। এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, মারপিট হয়, সবার সামনে বাকেট ছিল, এখানে বাকেট ছিল, সবার সাথে একদম বাকেট ছিল, কিন্তু আক্রমণকারী যদি শিবির না, আমাকে তো আচ্ছা আপনি শেষ করেন। জি, এরপর হচ্ছে বেশ কয়েকটা অভিযোগ আসছে, যেমন হচ্ছে এই ছাত্রলীগের কি বলে শিবির গত 15 বছর কি করছে, এরকম করছে কেন। আপনি দেখবেন ছাত্রদল যত কিছুই বলে, ছাত্রদল অফিস কিন্তু বন্ধ হয় নাই, 1-2 মাস হয়তো বন্ধ হইতো। ছাত্র শিবিরের কোথাও 3 জন গিয়ে যদি একটু স্টাডি সার্কেল করে, ওইখান থেকে ধরে নিয়ে গিয়ে অস্ত্র মামলা দিছে। ছাত্র শিবিরের এফরামান হলে আমার জনশক্তিকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। মহসিন হলে সারা রাত টর্চার করে শেষ পর্যন্ত যখন মুখ দিয়ে রক্ত বমি করতেছে তখন বলছে পেশাব খা। এগুলো এরপর ছাত্র শিবির তার যাত্রা থামায় নাই। ছাত্র শিবির সারা দেশে তার কার্যক্রম পরিচালনা করে মানে এটুকু আসছে। আপনাদের ছাত্র শিবিরের এই দীর্ঘ স্যাক্রিফাইস এবং শত শত বাই ক্রসফায়ারের শিকার হওয়া এটাকে পাল্টাই ভাবে ছাত্রলীগ আক্রমণকারী আপনারা ছাত্রলীগ সত্যি কে করছে, আপনারা করছেন, যারা আপনাদের যে জনশক্তি যারা যায়, এটা তো মিথ্যা অভিযোগ, এটা তো মিথ্যা অভিযোগ। এবং এটা হচ্ছে এটা দুঃখজনক যে বাকের জানে যে ছাত্র শক্তির উত্থান থেকে বা এর আগে করে সংস্কার আন্দোলন থেকে, এই আন্দোলন থেকে শিবির সামগ্রিকভাবে যেভাবে কোঅপারেট করা দরকার, জীবন দিয়ে সেভাবে করার পরিবর্তে শিবিরের বিরুদ্ধে অভিযোগ দেয়। অনেক ধন্যবাদ আবু বাকের মজুমদার, অনেক ধন্যবাদ মোহাম্মদ আমানুল্লাহ আমান এবং SM ফরাদ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি কষ্ট করে রাত জেগে অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে শুধু বলবো, বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় রাজনীতি পর্যন্ত বন্ধ হোক ট্যাগিংয়ের রাজনীতি, ক্রেডিটের রাজনীতি, ফ্রেমিংয়ের রাজনীতি, হিংসা বিদ্বেষ সংঘাত ইত্যাদি রাজনীতি থেকে উঠে যাক। আমরা সামনাসামনি বসেই বিতর্ক করি, গণতন্ত্রকে এগিয়ে নিই, বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে নতুন বাংলাদেশের পথে হাঁটুক, সেই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।